গুড মর্নিং এভরিওয়ান। আমরা আজকে আমাদের স্ল্যাব ডিজাইনের সেকেন্ড একটা মেথড দেখব। আমরা আগের ক্লাসে বলেছি যে আমরা কোএফিসিয়েন্ট মেথড ইউজ করে আসলে স্ল্যাব ডিজাইন করতে পারি। এখানে কোএফিসিয়েন্ট মেথড বলতে আসলে এসিআই কোড, যেটা আসলে বিএনবিসি তেও হুবহু কপি করা হয়েছে। এই এসিআই কোড বা বিএনবিসি কোডের মোমেন্ট এবং শিয়ার কোএফিসিয়েন্ট আসলে স্ল্যাব ডিজাইনের জন্য ডিরেক্টলি দেওয়া আছে। সেগুলা ব্যবহার করে আমরা স্ল্যাব কিভাবে ডিজাইন করতে পারি সেটা দেখব। তো এটা হচ্ছে আমরা আগের ক্লাসে যে ডাইরেক্ট ডিজাইন মেথড দেখেছি, সেটা থেকে সেটার সাথে সেকেন্ড আরেকটা মেথড, আর নেক্সট ক্লাসে আমরা ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথডেও ডিজাইন দেখব। তো আমরা ক্লাসের মেইন কন্টেন্টে যাওয়ার পূর্বে দুইটা পয়েন্ট আমি একটু উল্লেখ করব, যেটা আমার আগের ক্লাসগুলোতে তোমাদেরকে বলেছি বা বলতে চেয়েছি। নাম্বার ওয়ান হচ্ছে, আমি বলেছিলাম যে ডেভেলপমেন্ট হেলথ রিলেটেড কোনো কিছু আসলে বিএনবিসি তে আমি খুঁজে পাইনি, তখন পর্যন্ত পাইনি, এটা দ্যাটস ট্রু। বাট আমি আসলে যে চ্যাপ্টারে খুঁজতেছিলাম এটা সেই চ্যাপ্টারে না থেকে অন্য চ্যাপ্টারে আছে। আমি একটু জাস্ট বিএনবিসি ওপেন করে তোমাদের দেখাতে চাই সেটা কোথায় আছে, যাতে করে মানে তোমরা খুঁজে পেতে পারো সহজেই। তো দেখো, আমরা আসলে এই চ্যাপ্টারটাতে খুঁজতেছিলাম, না সরি এটা না, আমরা খুঁজতেছিলাম চ্যাপ্টার 6 সম্ভবত, যেখানে আসলে রিইনফোর্সড কংক্রিট ডিজাইন ছিল। এটা হচ্ছে 26-এ আছে, আমি এখানে দেখাই। আমরা খুঁজতেছিলাম পার্ট 6, ব্যাম্বো স্ট্রাকচারের পরেরটা সম্ভবত, কংক্রিট ম্যাটেরিয়ালও না, তারও পরের চ্যাপ্টার এখানে খুঁজতেছিলাম। হ্যাঁ, এখানে দেখো, স্ট্রেংথ ডিজাইন অফ রিইনফোর্সড কংক্রিট স্ট্রাকচার চ্যাপ্টার 6, এটা হচ্ছে পার্ট 2 তে। আমরা যে বিএনবিসির 3টা পার্ট আছে তোমরা জানো, পার্ট 1, ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3। এটা হচ্ছে ভলিউম 2, যেখানে আসলে স্ট্রাকচারাল বিহেভিয়ার সম্পর্কে আলোচনা আছে, সেইটার চ্যাপ্টার 6। ঠিক আছে, এটার যে পেজ নাম্বার দেখলে দেখতে পাবা, পার্ট পার্ট 6, 6 to 61 পেজ। তো এই ভলিউম 3 আর কি, সরি ভলিউম 2 পার্ট 6, সেখানে তোমার স্ট্রেংথ ডিজাইন অফ রিইনফোর্সড কংক্রিট স্ট্রাকচার, তাহলে বুঝতেই পারছো স্ট্রেংথ ডিজাইন মানে হচ্ছে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন, কিন্তু মানে ইউএসডি মেথড বলতে আমরা যেটাতে অভ্যস্ত, লিমিট স্টেট ডিজাইন এখানে আসে। এই চ্যাপ্টারে আসলে বিভিন্ন স্ট্রেংথ এবং সার্ভিসিবিলিটি যে রিকোয়ারমেন্ট সেগুলো দেওয়া আছে, কিন্তু ডিটেইলিং এর পার্টটা, ওই যে বন্ড ডেভেলপমেন্ট লেন্থ, এই যে রিকোয়ারমেন্ট আর কি, এটা আসলে ডিটেইলিং নামে আরেকটা চ্যাপ্টার করেছে, সেখানে দেওয়া আছে। তো এই চ্যাপ্টারটা কোথায়? স্টিল কংক্রিটের পরেরটা সম্ভবত, পার্ট 6। হুম, আহ, এটাও না, টিম্বার স্ট্রাকচার পার্ট 7, এটা তো আসলে স্টিল সম্ভবত। এরকম হচ্ছে কেন জানি না, আচ্ছা আমি এটাতে বের করে রেখেছি 6। আচ্ছা, অন্য অন্য একটা চ্যাপ্টার আছে আসলে এখানে, উম, খুঁজে পাওয়াটা সহজ হচ্ছে না কোন চ্যাপ্টার জন্য। পাইল ফাউন্ডেশন, আদার মেথডস, রেফারেন্সেস টু চ্যাপ্টার 3 and 6, স্ট্রাট এন্ড টাই মডেল, ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথড, এখানে বিজে তে আছে 26, অ্যাঙ্করিং টু কংক্রিট, ইনফরমেশন অন স্টিল রিইনফোর্সমেন্ট, স্পেশাল টাইপস অফ স্টেয়ার্স, কোয়ালিটি অ্যাসুরেন্স প্ল্যান, seismic design coefficients, quality, quantity, welding provisions, weld metal, volume fraction। আচ্ছা, এটা আসলে এখানকার কোন একটা চ্যাপ্টারই হওয়ার কথা। এ দেখো, আমি চ্যাপ্টার ওয়াইজ যাই, আমরা মনে হয় খুঁজে পাবো। ফার্স্ট হচ্ছে
ডেফিনিশন এন্ড জেনারেল রিকোয়ারমেন্টস, তারপরে আছে লোডস এন্ড বিল্ডিংস এন্ড স্ট্রাকচারস, তারপরে আছে সয়েলস এন্ড ফাউন্ডেশনস, তারপর হচ্ছে ব্যাম্বু স্ট্রাকচার, কংক্রিট ম্যাটেরিয়াল, স্ট্রেংথ ডিজাইন অফ রিইনফোর্সড কংক্রিট স্ট্রাকচারস, মেশনরি স্ট্রাকচার, তারপর হচ্ছে ডিটেইলিং অফ রিইনফোর্সমেন্ট ইন কংক্রিট স্ট্রাকচার। এই চ্যাপ্টারটাই খুঁজতেছিলাম, সরি, অন্যান্য জায়গায় খুঁজে বেড়াচ্ছি, এখানে আছে দেখো। ডিটেইলিং অফ, আমি একটু বড় করে দেখাই এটা, চ্যাপ্টারটার নাম চ্যাপ্টার 8, যেটার নামই হচ্ছে ডিটেইলিং অফ রিইনফোর্সমেন্ট ইন কংক্রিট স্ট্রাকচার। তো এখানে আসলে আমরা ডিটেইলিং এর যে রিকোয়ারমেন্ট গুলা পড়েছি সেগুলা এসিআই কোডের অনুযায়ী পড়েছিলাম, এখানে সেভাবে আসলে বলা আছে। ঠিক আছে, তো দেখো, মিনিমাম বায়ার ডায়ামিটার বেন্ড, বেন্ডিং, ডিটেলিং এ সেগুলো তোমাদের বিমে কিছু পড়ার কথা, আমি যেটা আসলে স্ল্যাবের জন্য মেইনলি দেখিয়েছি সেটা এখানে দেখাবো। তো এই চ্যাপ্টারে আসলে বিভিন্ন রিকোয়ারমেন্ট দেওয়া আছে। কংক্রিটের কাভার, যেমন স্ল্যাবের জন্য আমরা বলেছি মিনিমাম কাভার হতে হবে 3/4 ইঞ্চ, তার মানে 20 মিলিমিটার। তো এখানে এক্সপোজারের উপরে ডিপেন্ড করে কাভার মিনিমাম কত হতে হবে, সেগুলা এখানে যেমন বলা আছে। অনুরূপভাবে এই যে ওয়াল প্যানেল যদি হয় তার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট কত, সেগুলা ডিটেইলস বলা আছে। বিভিন্ন এক্সপোজারের জন্য, মানে সি ওয়াটার যদি হয়, নর্মাল ওয়াটার যদি হয়, এক্সপ্লোসিভ কেমিক্যাল যদি স্টোর করো, এই সমস্ত এক্সপোজারের জন্য আসলে কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে। এই যে শ্রিঙ্কেজ এন্ড টেম্পারেচার রিইনফোর্সমেন্ট, এটাও স্ট্রেংথ ডিজাইনে নাই, এটা আছে ডিটেইলিং এ। দেখো, এই যে আমরা যে যে কথাগুলো বলেছিলাম এখানে সেই কথাগুলাই বলা আছে, বাট রিমেম্বার বিএনবিসি কিন্তু এসআই ইউনিটে লেখা, আর আমরা যেটা দেখেছি সাধারণত সেটা ছিল এফপিএস ইউনিটে আর কি। তো এই 420 মানে হচ্ছে 60 গ্রেড আর কি, ঠিক আছে, আর 275 মানে হচ্ছে এটা হচ্ছে 40 গ্রেড। আর প্লেন রিইনফোর্সমেন্ট হলেও এটার জন্য এটা প্রযোজ্য। সো এখানে যে আছে সেটা দেখানোর জন্য আমি এটা একটু দেখাতে চাইছিলাম। এই যে ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট বার্স এন্ড ডিফারেন্ট ওয়্যারস ইন টেনশন, এখানে টেনশনে দেখো আমরা যে ইকুয়েশন গুলো দেখেছিলাম সেই ইকুয়েশন গুলো এখানে দেওয়া আছে। অনুরূপ ভাবে আমরা যদি কম্প্রেশনের জন্য দেখতে চাই, ডেভেলপমেন্ট অফ বান্ডেল বার্স, ডেভেলপমেন্ট অন স্ট্যান্ডার্ড হুকস ইন টেনশন, কম্প্রেশনেরটাও সামনে আসবে, ডেভেলপমেন্ট অফ ফ্লেক্সুরাল রিইনফোর্সমেন্ট জেনারেল, ডেভেলপমেন্ট অফ পজিটিভ মোমেন্ট রিইনফোর্সমেন্ট। আমরা যত ইকুয়েশন পড়েছি বা দেখে আসছি, আসো দেখো এখানে জাস্ট ওই এসিআই কোডের হুবহুটা এখানে কপি করা। এগুলো আসলে ভ্যারি করে না, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে না, কান্ট্রি টু কান্ট্রি আসলে লোড ভ্যারি করে। যেমন উইন্ডের স্পিড আমাদের যেমন একরকম, হয়তো আমেরিকার সাথে মিলবে না, অবশ্যই মিলবে না, তাদের টোপোগ্রাফি ডিফারেন্ট, আমাদের টোপোগ্রাফি ডিফারেন্ট। সো যেসব বিষয় আসলে ভ্যারি করে তা হলো মেইনলি লোড। আর ম্যাটেরিয়াল যদি আমরা ডিফারেন্ট ইউজ করি, যেমন ওদের দেশে আসলে ব্রিক চিপস এগ্রিগেট হিসেবে ব্যবহার করে না, সাধারণত করেই না, ওরা স্টোন চিপসই ব্যবহার করে। আমরা এখানে ব্রিক চিপস ব্যবহার করি, তাহলে ব্রিক চিপসের জন্য আসলে ম্যাটেরিয়াল স্ট্রেংথ ডিফারেন্ট হতেই পারে, এবং সেটার জন্য কত সেই ব্যাপারে আমাদের এখানে ডিফারেন্ট ম্যাটেরিয়াল প্রপার্টিস থাকতে পারে। স্প্লাইসেস এন্ড ডিফারেন্ট বার্স আর ডিফারেন্ট ওয়্যার ইন টেনশন, স্প্লাইসেস অফ ডিফারেন্ট বার্স ইন কম্প্রেশন। সো এখানে আমরা যা যা পড়েছি আসলে সবই বিএনবিসি তেও আছে। আর আমি তো ক্লাসের শুরুতেই তোমাদের বলেছি যে আসলে আমরা বাংলাদেশের সয়েলে যদি কোনো স্ট্রাকচার ডিজাইন করতে চাই, আমাকে বিএনবিসি ফলো করে ডিজাইন করতে হবে। তো এগুলো সব আছে, তার মানে আমরা বইয়ের রেফারেন্স থেকে যে ফর্মুলা গুলো দেখছি সেগুলো আসলে এই কোডেরই ইকুয়েশন। ঠিক আছে, এরপর আর্থকুয়েক রেজিস্ট্যান্ট যদি স্ট্রাকচার হয় তাহলে তার জন্য ডিজাইন প্রভিশন এখানে এই ডিটেইলিং এর মধ্যেই তোমার বলা আছে যে কি হবে। এনিওয়ে, এটা আমি দেখাতে চেয়েছিলাম। সো ডিটেইলিং পার্টটা আসলে মানে যে বন্ড অ্যাঙ্করেজ ডেভেলপমেন্ট লেন্থের জন্য যে রিকোয়ারমেন্ট গুলা সেগুলা স্ট্রেন্থ ডিজাইন চ্যাপ্টারে নাই কংক্রিটের, বরং এটা আছে হচ্ছে ডিটেইলিং এ। আর এরপরে আমি যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথড। আমি একটা ক্লাসে মনে হয় বলেছিলাম যে এটা বিএনবিসি এখন আর অ্যালাউ করে না, কিন্তু না, আই ওয়াজ রং। সো আমি এটা কারেকশন দিচ্ছি এখানে, যে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথড এখনো আসলে বিএনবিসি অ্যালাউ করছে। এই যে দেখো অ্যাপেন্ডিক্স আকারে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথড ফর রিইনফোর্সড কংক্রিট স্ট্রাকচার, এটা চ্যাপ্টারের নাম, অ্যাপেন্ডিক্স জে তে আছে। এবং এটা যে অ্যালাউ করছে সেটা আসলে দেখো এখানে বলা আছে। আমি একটু হাইলাইট করে যদি দেখাতে চাই, আচ্ছা ওটাতে আসলে তারপরে দেখাবো। এই যে এখানেই আসলে দেখো, দেখেন বলা আছে, in the design of reinforced concrete structures using working stress design method, members shall be proportioned for adequate capacity in accordance with the provisions of this chapter,
ইউজিং ওয়ার্কিং লোডস অ্যান্ড পারমিসিবল স্ট্রেসেস, তার মানে এটা কিন্তু অ্যালাউড। The working stress design method may be used as an alternative method with the requirement of the provisions of chapter 6. চ্যাপ্টার 6 কিন্তু আমরা স্ট্রেংথ মেথড পড়েছি। আর স্ট্রেংথ মেথডে তোমাদের ডাইরেক্ট ডিজাইন মেথড, ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড, কোএফিসিয়েন্ট মেথড সবগুলো যে আছে সেটাও আমি দেখাবো। Except section 6.1.5 shall apply to members designed by this method. এটা আসলে ওই যে লোড কম্বিনেশনের জন্য 6.1.5, এটা ছাড়া আমরা এখানে তো আসলে জাস্ট ওয়ার্কিং লোড নিব, ফ্যাক্টর লোডতে নিব না, তো সেটা বাদ দিয়ে বাকি সব এখানকারটা ইউজ করা যাবে সেটা বলছে। ঠিক আছে, তো এই ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথড তোমাদের, আমি জানি না বিম ডিজাইনেও পাঠে পড়িয়েছেন কিনা, বেসিক ডেভেলপমেন্টে, মানে বেসিক বিম ডিজাইনে ওয়ান সিঙ্গেল রিইনফোর্সড বিম, ডাবল রিইনফোর্সড বিম, টি বিম, এগুলোতে যদি মেথড ডেভেলপ করে থাকে তাহলে স্ল্যাব ডিজাইন করাটাও খুব সহজ। তো এখানে অ্যালোয়েবল স্ট্রেস কত নেওয়া যাবে, বিভিন্ন শিয়ার স্ট্রেস, ফ্লেক্সারাল স্ট্রেস, বিয়ারিং স্ট্রেস কত নিতে পারবা বিভিন্ন কংক্রিটের জন্য, সেই ভ্যালুগুলো দেওয়া আছে। অনুরূপভাবে রিইনফোর্সমেন্টের জন্য কতটুকু নিতে পারবো সেগুলো এখানে দেওয়া আছে, দেখো। হ্যাঁ, আমি আর এখানে যাচ্ছি না। বিমস অ্যান্ড ওয়ান ওয়ে স্ল্যাব, তারপরে টু ওয়ে স্ল্যাবের জন্য ফর্মুলা তোমার দেওয়া আছে, ডিজাইন ফর ফ্লেক্সার। এই মেথড গুলো আসলে ওই যে নিলসন উইন্টার বইয়ের 7th এডিশন যেটা, সেইটার আলোকেই আমি বলবো করা আর কি। বেসিক্যালি শিয়ার এন্ড টরশন, তাদের জন্য ইকুয়েশন কত, কোনটা নিতে পারবো, দেখো সব ডব্লিউএসডি মেথড এখানে দেওয়াখানা আছে। ঠিক আছে, টরশনের জন্য আছে এই যে সব বড় বড় ফর্মুলা ডব্লিউএসডি মেথডে। ক্র্যাক কন্ট্রোলের জন্য রিকোয়ারমেন্ট কি কি, ইউএসডি মেথড, ডব্লিউএসডি মেথডে ডিফারেন্ট হবে। ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য আমরা কি কি করব ডব্লিউএসডি মেথডে, কলাম ডিজাইন করব কিভাবে, তারপরে ফ্ল্যাট প্লেটস, ফ্ল্যাট স্ল্যাব এন্ড এস সাপোর্টেড স্ল্যাব। এই যে দেখো এস সাপোর্টেড, এখানে টু এ স্ল্যাব আসবে বেসিক্যালি। ঠিক আছে, এটার মধ্যে তিনটার মধ্যে এই তিনটাই এখানে কভার করা ডব্লিউএসডি মেথডে। অল্টারনেট ডিজাইন অফ টু এ সাপোর্টেড স্ল্যাব, এই যে এখানেও দেখো কোএফিসিয়েন্ট মেথড যে অ্যালাউড সেটা এখানেও বলা আছে। ঠিক আছে, analysis by coefficient method. The slabs may be analyzed for the determination of negative moments and dead load and live load positive moments in accordance with the provision of section 6.5.8.3. এটা আসলে আমরা ওখানে যাচ্ছি, তোমাদেরকে এটা দেখাবো আমি। 6.5.3 তে কি আছে আমি যদি একটু দেখাতে চাই। 6.5.3, সো 6.5.8.3 দেখো যদি আমরা দেখি। 6.5, এই যে 6.5 এ দেখো সব স্ল্যাব ডিজাইন এখানে আছে। ঠিক আছে, টু এস স্ল্যাব সিস্টেমস, ফ্ল্যাট স্ল্যাব, ফ্ল্যাট প্লেট এন্ড এস সাপোর্টেড স্ল্যাবস। তো এখানে 6.5.8 এ আমরা যাব। 6.5.8 এখানে দেখো, এখানে বলা হচ্ছে অল্টারনেট ডিজাইন অফ টু এস সাপোর্টেড স্ল্যাবস কিভাবে, দেখো। The slab design method described in this section shall be based on assumptions in, এখানে যে অ্যাজাম্পশন গুলো আছে শুরুতে সেগুলোর উপরে, আর কোএফিসিয়েন্ট ব্যবহার করে যে করা যাবে সেটার কথাটা নিচে আছে দেখো এখানে, এই যে অ্যানালাইসিস বাই কোএফিসিয়েন্ট মেথড। ঠিক আছে, তার মানে ডব্লিউএসডি মেথডে যেটা উল্লেখ আছে এখানেও সেই একই 6.5.8.3 অ্যানালাইসিস বাই কোএফিসিয়েন্ট মেথড। তো এই স্টেপ গুলো আমি তোমাদেরকে পড়ে দেখাবো আজকে আমাদের ক্লাসে, বাট এখানে যা আছে সেটা বললাম। আর অনুরূপ ভাবে তোমরা স্ল্যাব ডিজাইনের আমাদের, তাহলে আমরা যে ডাইরেক্ট ডিজাইন মেথড, ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড শিখেছি, ডাইরেক্ট ডিজাইন মেথড শিখেছি, ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথডও শিখবো, সেটা যে অ্যালাউড বিএনবিসি তে আছে সেটা আমি একটু এখানে দেখাতে চাই। তাহলে এইখান থেকে আমরা একটু জাস্ট ফর্মুলা দেখে আগাবো। দেখো, এটা টাইটেলই হচ্ছে টু এ স্ল্যাব সিস্টেমস, ফ্ল্যাট স্ল্যাব, ফ্ল্যাট প্লেট, ফ্ল্যাট প্লেটস, ফ্ল্যাট স্ল্যাব এন্ড এন্ড সাপোর্টেড স্ল্যাব। সো এখানে ডিটেইল স্কোপের কথাও বলা আছে, মিনিমাম থিকনেস কত হতে হবে এই যে নিচে আসবে সেগুলো,
তারপরে জেনারেল রিকোয়ারমেন্ট, কলাম স্ট্রিপ কিভাবে ভাগ করব, মিডল স্ট্রিপ কিভাবে ভাগ করব, এই যে দেখো 0.25 L2, তার মানে L2/4, L1/4, যে ছোটটা, এটার যে স্মল যেটা সেটা নিতে হবে। আমরা যা যা পড়েছি এক কথায় তুমি যদি এগুলা স্টেপ বাই স্টেপ পড়ো প্রত্যেকটাই আসলে ট্রু হবে। এই যে দেখো বিমের পাশে যে স্ল্যাব আছে, স্ল্যাবের কতটুকু পোর্শন বিমের মধ্যে ইফেক্টিভ ধরবো, যদি এস এস বিম হয় কেমন হবে, ইন্টেরিয়র বিম হয় কেমন হবে, তোমার সবকিছুই আসলে ওই এসিআই কোড রেফার করে যে বুক লেখা সেগুলাই। এই যে টু এ স্ল্যাবের যদি এস সাপোর্টেড টু এ স্ল্যাব হয় তাহলে কর্নার রিইনফোর্সমেন্ট আমরা কিভাবে প্রোভাইড করব সেটাও আমরা দেখেছি। আর কর্নার রিইনফোর্সমেন্ট কেন আসলে ইন্টেরিয়র সাপোর্টে দরকার হয় না ইন্টেরিয়র প্যানেল গুলাতে, সেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু বিভিন্ন ভাইভাতে বা রিটেন টেস্টে আসে। আবার এই যে আলফা এফ এর ভ্যালু যে >1 হতে হবে, আহ, তার চেয়ে ছোট হলে কি হবে, সব কিছু এখানে বলা আছে এবং ডিটেইলিংটাও দেখো দেখানো আছে। উইথ ড্রপ প্যানেল, উইদাউট ড্রপ প্যানেল আমরা এইসব টেবিলও দেখেছি। কিন্তু বাট বলেছি যে এটা আসলে উইদাউট ড্রপ প্যানেলের জন্য এটা আমরা পড়ি নাই বেসিক্যালি, কারণ আমাদের হচ্ছে টু এস এস সাপোর্টেড স্ল্যাব। ওপেনিং সিন স্ল্যাব এগুলো আমাদের জন্য ফ্ল্যাট স্ল্যাবে আসে আসলে। ডিজাইন প্রসিডিউর ফ্ল্যাট স্ল্যাবে না, আমাদের টু স্ল্যাবেও এস সাপোর্টেড স্ল্যাবেও আসতে পারে, কিন্তু আমরা ওই ওই পার্ট এখনো যাই নাই, এটা আসলে অন্য 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 ইয়াতে আসবে। এখন দেখো এখানে যে তিনটা মেথড উল্লেখ করা হচ্ছে, তার ফার্স্ট মেথড হচ্ছে ডাইরেক্ট ডিজাইন মেথড, ঠিক আছে, বিএনবিসি তে 6.5.6 এ আছে। তো এটা লিমিটেশনস গুলা দেখো, আমরা যে 6টা লিমিটেশন বলেছি এখানে প্রত্যেকটাই উল্লেখ আছে। দেয়ার শ্যাল বি মিনিমাম 3 কন্টিনিউয়াস স্প্যান ইন ইচ ডিরেকশন, panels should be rectangular with a ratio of longer to shorter span center to center of supports within a panel not greater than 2। তার মানে L/B রেশিও 2 এর চেয়ে ছোট হতে হবে। সাকসেসিভ স্প্যান লেন্থ center to center of supports in each direction shall not differ by more than 1/3 of the longer span। সো আমরা যা যা পড়েছি আসলে সব এখানে উল্লেখ আছে। এবং দেখো আমরা যে পয়েন্ট আলফা, মানে যে রিলেটিভ স্টিফনেস এর ভ্যালু 0.2 থেকে 5 এর মধ্যে হলে স্ল্যাবের থিকনেস কত, এবং আলফা এফ এর ভ্যালু কিভাবে ক্যালকুলেট করব। আমার মনে হয় আমরা যা যা পড়েছি, টোটাল স্ট্যাটিক্যাল মোমেন্ট, তার কত পার্সেন্ট নেগেটিভ মোমেন্ট হবে, ইন্টেরিয়র স্প্যানের জন্য কত পার্সেন্ট পজিটিভে যাবে, এরপরে যে যদি এক্সটেরিয়র স্প্যান হয় তার কত পার্সেন্ট কিভাবে ডিস্ট্রিবিউট করব, সব টেবিল দেখো। আমি যা যা পড়িয়েছি তোমাদের নোটে যা যা দিয়েছি এক কথা এখানে সব উল্লেখ আছে। এবং ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্টে কত পার্সেন্ট যাবে ইকুয়েশনের মাধ্যমে যে করা যায় সেই ইকুয়েশনটা ওখানে দেখানো আছে। কোনো বই ইকুয়েশন দেওয়া আছে, কোনো বই দেওয়া নাই, বিএনবিসি তে আছে, আমি এই জন্য তোমাদেরকে ওখানেও প্রোভাইড করেছি। এক্সটেরিয়র স্প্যানের জন্য কত হবে, বেটা এর ভ্যালু কত নিব, বেটা টি এর ভ্যালু, সি এর ভ্যালু কিভাবে ক্যালকুলেট করব, এগুলো যে আছে। এবং আমরা যে বিএনপিসির বাইরে নই, আমরা যা আহ, এতদিন শিখেছি সেটা দেখানোর জন্য এগুলো ইম্পর্ট্যান্ট আকারে দেখানো। এই যে কলামকে মিনিমাম কতটুকু মোমেন্ট নিতে হবে আমি এটাও তোমাদের পড়িয়েছি। সেকেন্ড, মানে থার্ড মেথড হিসেবে আমরা যেটা শিখবো এখানে, সেটা সেকেন্ড পয়েন্টে দেওয়া আছে, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড। এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, ঠিক আছে। আর স্ল্যাব ডিজাইনের জন্য থার্ড মেথড যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট মেথড। সেটা আমরা একটু আবার আবার বলতে চাই বা দেখতে চাই। এটা দেওয়া আছে যে অল্টারনেট ডিজাইন অফ টু এস সাপোর্টেড স্ল্যাবস, এর মধ্যেই আসলে 6.5.8 তে বলা আছে অ্যানালাইসিস বাই দ্য কোএফিসিয়েন্ট মেথড। এখন এখানে স্ট্রিপ মেথড কোথাও উল্লেখ আছে কিনা আমি জানি না। দেখো এই কোএফিসিয়েন্ট গুলো এখানে ডিরেক্টলি দেওয়া আছে, আমি এখান থেকেই তোমাদের নোটে নিয়েছি, দেখাবো আমি। কোএফিসিয়েন্ট গুলা বিভিন্ন স্ল্যাবের জন্য মোমেন্ট কোএফিসিয়েন্ট, শিয়ার কোএফিসিয়েন্ট সব দেওয়া আছে এখানে। 4টা টেবিল দেওয়া আছে, ঠিক আছে। 4টা টেবিল থেকেই আমরা আসলে ডেটা পেয়ে যাব। এরপরে আমরা আসলে দেখতে পারি যে এখানে স্ট্রিপ মেথড অ্যালাউ করেছি কিনা, করে নাই। এখানে আসলে যে রিবড অর হলো স্ল্যাব, তার মানে ওয়াফল স্ল্যাব বা ওয়ান ওয়ে জয়েস স্ল্যাব যেটা, যেগুলো, সেগুলোর জন্য আমরা কিভাবে ডিজাইন করবো সেই মেথড গুলো আসছে। এরপরে ওয়ালে চলে আসছে, তো স্ট্রিপ মেথড এখানে আসলে কিছু বলেনি। তাহলে বিএনবিসি আমাদেরকে মোট স্ল্যাব ডিজাইনের জন্য 3টা মেথড অ্যালাউ করে, আমরা 3টা মেথডেই ডিজাইন শিখছি। আমরা ডিজাইন মেথড অলরেডি শিখে ফেলেছি। এরপর আমরা আসবো হচ্ছে আজকে শিখবো কোএফিসিয়েন্ট মেথডে, কোএফিসিয়েন্ট ইউজ করে স্ল্যাব ডিজাইন কিভাবে করতে হয়। আর নেক্সট ক্লাসে দেখবো আমরা ইকুইভ্যালেন্ট স্টিফনেস মেথড ইউজ করে কিভাবে স্ল্যাব ডিজাইন করতে হয়। তো তাহলে আমরা আহ, আমাদের কোড দেখে আসলাম, এখন আমরা কোএফিসিয়েন্ট মেথড ইউজ করে ডিজাইন শিখবো। আমাদের চ্যাপ্টারের টাইটেলটাই হচ্ছে ডিজাইন অফ টু ওয়ে স্ল্যাবস ইউজিং এসিআই মোমেন্ট শেয়ার কোএফিসিয়েন্টস। তো এসিআই মোমেন্ট কোএফিসিয়েন্ট, শেয়ার মোমেন্ট এন্ড শেয়ার কোএফিসিয়েন্ট যা বিএনবিসি তেও সেটাই আছে, এই জন্য আমরা অল্টারনেট দিয়ে এসিআই কোড বিএনবিসি কোড বলেছি, ঠিক আছে।
তো টু ওয়ে স্ল্যাব ডিজাইনের আমরা শুরুতে আসলে যে কথাগুলো শিখেছি, দেখো এখানেও তার কিছু রিপিটেশন আছে। The code provides that slab with side ratios no larger than 2:1 shall be designed as two-way slabs. এই কথা তো আমরা শুরুতেই শিখেছি যে এল বাই বি রেশিও 2 এর চেয়ে কম যদি হয়, এল হচ্ছে লেন্থ, আর লেন্থ তো মানে তো গ্রেটার ডাইমেনশন, যেটা বড় ডাইমেনশন একটা রেক্টেঙ্গেলে সেটাই তার লেন্থ হয়। তো এল বাই বি রেশিও যদি 2 এর চেয়ে কম হয় তাহলে সেটাকে আমরা টু ওয়ে স্ল্যাব হিসেবে ডিজাইন করব। From equation 4.1, it is seen that for a slab of this proportion the share of the load carried in the long direction is only the order of 1/16 that in the short direction. আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এল বাই বি রেশিও, এটা যদি এল বাই বি রেশিও যেটা ছিল এটা যদি 2 এর চেয়ে বড় হয় তাহলে লং ডিরেকশনের লোড কিউ এল এটা হয়ে যায় কি 1/2 তার পাওয়ার 4 এরকম হয়ে যায়, টাইমস হচ্ছে কিউ টু, মানে টোটাল লোডের, সরি কিউ টু না কিউ এর। তো এটা দেখো 1/16, তার মানে লং ডিরেকশনের লোড আসলে এই টোটাল লোডের এক 16 ভাগের 1 ভাগ আসে, এবং যেটা খুবই কম। তো সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি যে ওই ডিরেকশন আসলে কোনো লোড ট্রান্সফার হচ্ছে না, পুরো লোডই এক ডিরেকশনে যাবে, সেই কথাটা এখানে বলা। ওই যেটা আসলে ইকুয়েশন 4.1 মানে হচ্ছে যে এইরকম যে ইকুয়েশন ছিল, আমি তোমাদের কিভাবে বলতে পারি যে কিউ কিউ ওয়ান ডিভাইডেড বাই ইকুয়েশন 4.1 বলতে এটা যেটা বোঝাচ্ছে কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ টু ইকুয়াল টু 1/2 তার হোল পাওয়ার 4 এরকম। ঠিক আছে, তাহলে আহ, এখানে সেই কথাটাই বলা হলো। হেন্স such a slab acts almost as if it were spanning in the short direction only, মানে অন ওয়ে স্ল্যাব হয়ে যাবে যে রেশিও 2 এর চেয়ে বেশি হয়। ইন এগ্রিমেন্ট উইথ দিস দ্য কোড প্রোভাইডস দ্যাট এনি স্ল্যাব মোর অবলং, অবলং মানে কিন্তু হচ্ছে লম্বা আর কি, দেন 2:1 shall be treated as one way slab। তার মানে রেশিও যদি 2 এর চেয়ে বেশি হয় আর কি, তাহলে সেটাকে অন ওয়ে স্ল্যাব হিসেবে ট্রিট করবো, আর যদি এর চেয়ে কম হয় তাহলে টু ওয়ে স্ল্যাব। The precise determination of moments in two-way slabs with various conditions of continuity at the edge is mathematically formidable and not suited to design practice। ঠিক আছে, দেখো এটা কিন্তু এই এই যে এটা হচ্ছে নিলসন উইন্টারের 7th এডিশন। আমি তোমাদের মেইনলি যে বই থেকে আগের ক্লাস পর্যন্ত পড়িয়েছি সেটা ছিল নিলসন উইন্টারের 14th এডিশন। এরপরে 15th এডিশন কারেন্টলি বাজারে আছে। আমরা 15th এডিশন আর 14th এডিশনের মাঝে খুব বেশি পার্থক্য পাইনি। আর 16th এডিশন নিলসন উইন্টারের বই, এই নিলসন ব্যক্তি এখন আর বেঁচে নেই, ইনি লেট প্রফেসর, কর্নেল ইউনিভার্সিটি ছিলেন, এখন উনি আর নেই। সো ওনার কন্ট্রিবিউশন আর নেই, এখন ওই যে ডেভিড ডারউইন আর হচ্ছে আহ সম্ভবত আরেকজন কে যেন আছে, উনি আছেন, ওনারা এই বই এখনো আপডেট করতেছেন। তো এটার 16th এডিশন বাজারে খুব শীঘ্রই চলে আসতেছে অলরেডি, মানে আমেরিকার মার্কেটে আছে, আমাদের দেশে এখনো আসে নাই। বাংলাদেশে হয়তো পেয়ে যাবা কয়েকদিনের মধ্যেই, নিউ মার্কেট এগুলো কপি করতে খুবই ওস্তাদ। সো এটা হচ্ছে 7th এডিশন, তাহলে চিন্তাই করতে পারতেছে একটা কোর্স সাধারণত 5-6 বছরের আগে আপডেট হয় না। যেমন এসিআই কোড, এটা 2011-এ লাস্ট আপডেট হয়েছে, আর তার মেট্রিক ভার্সন আসছে 2014-এ, 2019-এ কিন্তু আবার নতুন আর কোড আসছে। তো মোটামুটি 6 থেকে 8 বছর একটা কোড থেকে আরেকটা কোডে আপগ্রেডেশনে লাগে। তো এটা 6 বছর দিয়ে গুণ করলো আমার 6 6 7 42, তার মানে 40 বছর আগের আগের বুক কিন্তু এটা। তো বুঝতেই পারছো তখনকার মেথডে তোমাদেরকে পড়াচ্ছি আর কি, কথাগুলো কিন্তু তখনকার লেখা, কিন্তু স্টিল বাংলাদেশে আমরা এটা এখনো ফলো করি এবং এটা করেই কিন্তু অনেকে ডিজাইন করতেছে, সেই স্ট্রাকচার বিল্ড হচ্ছে, যেটা আমেরিকা হয়তো আরো 40 বছর আগে থ্রো করে দিছে যে না আমরা ওই মেথড হচ্ছে সুপেরিয়র মেথড, যেগুলো আসছে সেগুলো ইউজ করে ডিজাইন করব। তো কি বলা হচ্ছে দেখো, ম্যাথমেটিক্যালি ফর্মিডেবল মানে ক্যালকুলেশন এত জটিল যে আসলে ম্যাথমেটিক্যালি এটা করে শেষ করা যাবে না, এবং করলে অনেক লম্বা সময় লাগবে। তখন দেখা যাচ্ছে বিল্ডিং এর নিজের যে খরচ, ম্যাটেরিয়াল কনস্ট্রাকশন, তার চেয়ে ডিজাইন খরচই অনেক বড় একটা শেয়ার। এখন তো হয়তো ডিজাইনে বেশি খরচ হয় না, বিল্ডিং এর টোটাল 1 কোটি টাকা হলে ডিজাইনে হয়তো 10 লাখ টাকাও খরচ করে না, তার চেয়ে কম খরচ হয়ে যায়। কিন্তু আম, এগুলা করলে দেখা যাচ্ছে যে এটার খরচ 20 লাখ 30 লাখ টাকা হয়ে যাবে আর কি, এত বেশি সময় নেবে ডিজাইন করতে। ফর দিস রিজন দ্য কোড প্রোভাইড সিম্পলিফাইড মেথডস ফর ডিটারমাইনিং মোমেন্টস, শিয়ার্স এন্ড রিয়াকশনস অফ সাচ স্ল্যাবস। এই যে আমি বললাম তুমি যদি এক্সাক্ট মেকানিক্স বেসড ডিজাইন করতে যাও তাহলে এটা ম্যাথমেটিক্যালি ফর্মিটেবল হবে এবং নট সুইটেড ফর ডিজাইন প্র্যাকটিস হবে। তো সহজ করার জন্য কি করেছে কোড, আমাদেরকে জাস্ট হাতের মানে মোয়া বানিয়ে দিয়েছে, যা উঠাবো আর খাবো এরকম একটা ব্যাপার। সো
শিয়ার, মোমেন্ট এবং রিয়াকশন যাতে সহজে নির্ণয় করতে পারি, এজন্য সিম্পলিফাইড মেথড কোড আমাদেরকে দিচ্ছে। ইনফ্যাক্ট দ্য কোড গিভস 3 ডিফারেন্ট মেথডস ফর দিস পারপাস। রিমেম্বার, এখনো এটা হচ্ছে 1980-র দিকের কথা, এই এই এডিশনটা আসছে 1978-এ। ঠিক আছে, 1978-এ। অফ দিস থ্রি Of this, the authors hold method 3 to be most rational and generally the most economical. তার মানে তিনটা মেথডে তখন ইউজ করা হতো, যার মধ্যে মেথড 3টা হচ্ছে মোস্ট রেশনাল এবং মোস্ট অফ দ্য টাইম ইটস ইকোনমিক্যাল। The older methods 1 and 2 successfully applied over many years also give reliable results but are not as clear and consistent in approach and assumptions. For reasons of clarity and in view of space limitations, only method 3 is prescribed herein. ঠিক আছে, তার মানে মেথড 3 এই ডব্লিউএসডি মানে এটাতেও যদি তুমি ডিজাইন করতে চাও তাহলে তিনটা মেথড ছিল, যার একটা মেথডই আমরা আসলে এখানে পড়বো। The code provides tables of moment coefficients for a variety of conditions. These coefficients are based on elastic analysis. এখানে এটা একটু হাইলাইট করার মতো, আমরা যে অ্যানালাইসিস কোএফিসিয়েন্ট গুলা পাচ্ছি সেগুলো আসলে কিসের ভিত্তিতে দেখো, দিস কোএফিসিয়েন্টস আর বেসড অন ইলাস্টিক অ্যানালাইসিস। তার মানে ইলাস্টিক মানে কি, এখানে স্টেজ গুলো আসলে ইলাস্টিক, তার মানে ক্র্যাকিং কিন্তু হচ্ছে না। রিমেম্বার, উইদাউট ক্র্যাক ধরেই আমরা কিন্তু অ্যানালাইসিস করতেছি। আমরা আরেকটু পড়ি, বাট অলসো অ্যাকাউন্ট ফর ইনইলাস্টিক রিডিস্ট্রিবিউশন। কেউ একজন আনমিউট হয়ে গেছে, মিউট করে নাও। on elastic analysis but also account for inelastic redistribution। এই সেন্টেন্সটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের পড়ার জন্য। আসলে দেখো, ইনইলাস্টিক রিডিস্ট্রিবিউশন তার মানে কি, আমি এখানে একটু এইভাবে বলবো। ইলাস্টিক তার মানে হচ্ছে, আসলে আমি বেসিক্যালি বলবো যে এটাতে আসলে ক্রাক এখনো আসেনি। ঠিক আছে, মানে স্ট্রেস গুলো ইলাস্টিক লিমিটে, তো ক্রাক এসে গেলে তো আর স্ট্রেস ইলাস্টিক থাকে না, তোমরা জানো। টেনশন ক্রাক হোক আর কম্প্রেশন ক্রাশিং হোক, যেভাবেই হোক, স্ট্রেস যদি ইলাস্টিক থাকে তখন যে অ্যানালাইসিস আমরা করতেছি, তার মানে আনক্র্যাক সেকশন অ্যানালাইসিস করতেছি, সেটা হচ্ছে ইলাস্টিক অ্যানালাইসিস। কিন্তু যখন ক্র্যাকিং হবে বা ফেইলিওরের আগ মুহূর্তে, তোমাদের স্ল্যাবের বিহেভিয়ারটা আমি দেখাইছিলাম একটা, যে আমরা লোড যদি 0 থেকে শুরু করে লোড বাড়াতে থাকি, তাহলে কোথায় আগে আসলে ইল্ড পয়েন্ট ফর্ম করে। যদি কন্টিনিউয়াস সাপোর্ট হয় তাহলে সাপোর্ট লেভেলে ফার্স্ট আসলে ইল্ডিং হবে, ক্র্যাক হবে, ক্র্যাকিং এর পরে রিইনফোর্সমেন্টের ইল্ডিং হবে, এভাবে আস্তে আস্তে মিডল স্প্যানে ইল্ডিং হবে। ফাইনালি ফেল করতে কিন্তু অনেক সময় লাগবে এবং অনেক বেশি লোড লাগবে, যেটা আসলে অনেক ডিফরমেশনে পরে হবে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা আসলে ইলাস্টিক সেকশন ধরে অ্যানালাইসিস করতেছি। অ্যানালাইসিস তার মানে হচ্ছে আমার যে লোড আছে সেই লোড এবং ম্যাটেরিয়াল প্রপার্টি থেকে আমি ম্যাটেরিয়ালের যে স্টিফনেস, মানে মেম্বারের যে স্টিফনেস ম্যাটেরিয়াল প্রপার্টির উপরে, মডুলাস অফ ইলাস্টিসিটির উপরে ডিপেন্ড করে হয় এবং মোমেন্ট অফ ইনার্শিয়ার উপরে ডিপেন্ড করে হয়। তো সেখান থেকে লোড এবং মেম্বারের যে স্টিফনেস আছে সেগুলা দিয়ে আমি যে মোমেন্ট, শিয়ার, রিয়াকশন ক্যালকুলেশন করলাম, এগুলো হচ্ছে ইলাস্টিক সেকশনের ভিত্তিতে, তার মানে আনক্র্যাকড সেকশনের ভিত্তিতে। কিন্তু যখন আসলে আলটিমেটলি সার্ভিস লোডের আন্ডারে আমার যদি সেকশনে ক্রাক আসেও, তাহলে যে ইল্ডিংও যদি হয়, ক্রাক আসার পরে যখন ইল্ডিংও হবে রিইনফোর্সমেন্টের, প্লাস্টিক হিঞ্জ ফর্ম যখন করবে, তখন কিন্তু মোমেন্ট এক জায়গা থেকে আসলে যেমন মিড স্প্যানের থেকে ট্রান্সফার হয়ে সাপোর্টে যাবে। তো এভাবে কিন্তু রিডিস্ট্রিবিউশন হবে, সেটাকে আমরা বলছি আসলে ইনইলাস্টিক রিডিস্ট্রিবিউশন। দেখো, ইনইলাস্টিক মানে হচ্ছে ক্রাকিং হওয়ার পরে যখন আর স্ট্রেস স্ট্রেইনের প্রপোর্শনাল নেই, সো সেই লেভেলে তখন কিন্তু রিডিস্ট্রিবিউশন হয়। তার মানে সাপোর্টের মোমেন্ট, সে যখন আর মোমেন্ট নিতে পারছে না, মানে এক্সেস মোমেন্ট, তখন কিন্তু সেটা যে সেকশনে থ্রু আউট দ্য স্প্যান অন্য যে জায়গায় এখনো আনক্র্যাকড আছে সেখানে কিন্তু সে মোমেন্ট ট্রান্সফার করে দিবে। সো এই ব্যাপারটাকে আমরা আসলে এখানে রিডিস্ট্রিবিউশন বলছি। ঠিক আছে, তো এই যে যে কোএফিসিয়েন্ট গুলা ডিরাইভ করা হয়েছে, আমি তোমাদের এই যে বিএনবিসি তেও দেখিয়ে আসলাম। এই কোএফিসিয়েন্ট গুলাতে এই কোএফিসিয়েন্ট গুলা মেইনলি ডিরাইভ করা হচ্ছে ইলাস্টিক মেথডে, কিন্তু এটা আসলে ইনইলাস্টিক রিডিস্ট্রিবিউশন অফ মোমেন্ট যেটা হয়। এই যে দেখো, এই কোএফিসিয়েন্ট গুলা মোমেন্টের জন্য ডিরেক্ট ভ্যালুই দেওয়া আছে, রিয়াকশনের জন্য মোমেন্ট, রিয়াকশন আর শিয়ার দুইটা আসলে ক্যালকুলেশন করা যাবে, তার থেকে সেটার জন্য ডিরেক্টলি ভ্যালু দেওয়া আছে, যে আমি কত নিব আর কি, কত পার্সেন্ট লোড, মানে মোমেন্ট কোএফিসিয়েন্ট কত হবে ডিরেক্টলি। সো এখানে আসলে তোমার ওই ইনইলাস্টিক রিডিস্ট্রিবিউশনও সম্ভব এবং হচ্ছে।
সো এখানে এখন একজন কোশ্চেন করতেই পারে যে স্যার ডব্লিউএসডি মেথডে তো আমরা আসলে স্ট্রেসটা যেন ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে সেভাবে ডিজাইন করি ডব্লিউএসডি মেথডে, তাহলে ইলাস্টিক অ্যানালাইসিস আবার ইলাস্টিক ডিজাইন দুইটাই কিন্তু আসলে কম্প্যাটিবল হয়। কিন্তু ইলাস্টিক অ্যানালাইসিস করে যদি আমরা ডব্লিউএসডি আলটিমেট স্ট্রেস ডিজাইন মেথডে ডিজাইন করি, তার মানে আমার অ্যানালাইসিস হচ্ছে ইলাস্টিক অথচ ডিজাইন হচ্ছে ইনইলাস্টিক, তাহলে সেক্ষেত্রে কিন্তু 100% কম্প্যাটিবল হলো না এবং তোমার এখানে আনইকোনমিক্যাল ডিজাইন চলে আসার একটা চান্স থাকে। এই জন্য আসলে এটা আমি হাইলাইট করতে চাচ্ছি যে ইলাস্টিক অ্যানালাইসিস এটা হলেও এখানে কিন্তু ইনইলাস্টিক রেজিস্ট্রিবিউশন কনসিডার করা আছে, তার মানে এটা আমি আলটিমেট স্ট্যান্ড ডিজাইন মেথডের সাথে ইউজ করলেও আমার মানে কম্প্যাটিবল হবে আর কি, ঠিক আছে। অন্যান্য মেথডেও আসলে অ্যানালাইসিস গুলা ইলাস্টিক মেথডে হয় কিন্তু সেখানেও ইনইলাস্টিক ডিস্ট্রিবিউশন কনসিডার করা হয়, আমি আগের ক্লাসে তোমাদেরকে বলেছি। সো আলটিমেট স্ট্যান্ড ডিজাইন মেথড তুমি ইউজ করে এটা ডিজাইন করতে পারো। আর ইলাস্টিক অ্যানালাইসিসের সাথে তুমি যদি ডব্লিউএসডি মেথড ইলাস্টিক ডিজাইনও করতে চাও, নো প্রবলেম, ঠিক আছে। তাহলে এটা আমি একটু হাইলাইট করতে চেয়েছি কারণ আমার একটু এখানে আসলে অন্য রকমের জানাশোনা ছিল, যেটা আমি পরে নিজে খেয়াল করে এটা ঠিক করেছি যে না, আমি আগে যেটা জানতাম সেটা রং ছিল, সেটা আমি আমার কারো কাছ থেকে শিখেছিলাম আর কি। সো সেটা রং ছিল আর কি, সেটা এটা তোমাদের যাতে না হয় এই জন্য আমি এটা এক্সপ্লেন করলাম। ইন কনসিকুয়েন্স দ্য ডিজাইন মোমেন্ট ইন ইদার ডিরেকশন ইজ স্মলার বাই অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট দেন দ্য ইলাস্টিক ম্যাক্সিমাম মোমেন্ট ইন দ্যাট ডিরেকশন। This is shown by dashed lines in figure 4.6a and c. আমি এটা দেখাচ্ছি। The design moments in the two directions are computed from, এই যে দেখো আমি দুইটা একটা হলো শর্ট ডিরেকশনের মোমেন্ট আর একটা হচ্ছে লং ডিরেকশনের মোমেন্ট। কিভাবে ক্যালকুলেশন করব? দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এম এ ইকুয়াল টু সি এ ডব্লিউ এ স্কোয়ার আর এম বি ইকুয়াল টু সি ডব্লিউ বি স্কোয়ার। এখানে ডব্লিউটা কি? ইউনিফর্ম লোড পার স্কোয়ার ফিট, তার মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যেটা কিউ বা ডব্লিউ আমরা যেটা যেভাবেই বলি না কেন সেটা হচ্ছে ডব্লিউ। আর এ আর বি কি? লেন্থ অফ ক্লিয়ার স্প্যান ইন শর্ট এন্ড লং ডিরেকশনস। রিমেম্বার এখানে কিন্তু ক্লিয়ার স্প্যান নিব, আমরা যে স্প্যানটা নিব সেটা কিন্তু হতে হবে ক্লিয়ার স্প্যান, নট টোটাল স্প্যান, মানে যে সেন্টার টু সেন্টার ডিসটেন্স বা ক্লিয়ার স্প্যান প্লাস হচ্ছে ডেপথ ডিভাইডেড বাই 2 এরকম না, ঠিক আছে। এটা হবে ক্লিয়ার স্প্যান। তো ক্লিয়ার স্প্যান ক্যালকুলেশন করার জন্য আমি তোমাদের আগের ক্লাসে দেখিয়েছি। তো এটা হচ্ছে শর্ট ডিরেকশনে আর ক্লিয়ার স্প্যান ইন লং ডিরেকশন হচ্ছে বি, এখানে যে রেসপেক্টিভলি বলা আছে। তাহলে আমরা যে মোমেন্ট আগে ক্যালকুলেশন করেছিলাম এবং বলেছিলাম যে একটা ডিরেকশনে টোটাল স্ট্যাটিক মোমেন্ট হয় কিন্তু হচ্ছে ডব্লিউ এল স্কোয়ার বাই 8, টোটাল স্ট্যাটিক মোমেন্ট যেটা। তো এখানে আমি এভাবে বলতে পারি এই ডব্লিউটা ডব্লিউই থাকলো আর এলটা স্প্যান সেটা শর্ট ডিরেকশনে হলে এ, লং ডিরেকশনে হলে বি, এরকম আসতেছে। আর এর সাথে এখন এই যে এখানে আসলে 1/8টা কিন্তু কোএফিসিয়েন্ট আকারে আছে। তো এখন শর্ট ডিরেকশনে আমার এই কোএফিসিয়েন্টটা কত? সেটা হচ্ছে সি এ, আর লং ডিরেকশনে এই কোএফিসিয়েন্ট কত? সেটা হচ্ছে সিবি, ঠিক আছে। আমি তো টোটাল মোমেন্ট 1/8 বলেছি, এখন শর্ট ডিরেকশনে লং ডিরেকশনে তোমার এই 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 মানে কোএফিসিয়েন্ট মেথডে যখন আমরা করব তখন এখানে 1/8 না করে আসলে আমাকে টেবিল থেকে এই সিএ এবং সিবি কোএফিসিয়েন্ট ভ্যালুগুলা বের করতে হবে। তো এখানে দেখো সিএ এবং সিবি কি সেটা বলা হচ্ছে টেবুলেটেড মোমেন্ট কোএফিসিয়েন্টস। তাহলে আমাকে প্রথমে স্ল্যাবের সেলফ ওয়েট এবং তার উপরে যে লাইভ লোড আছে সেটা সাম আপ করে ডব্লিউ এর ভ্যালু বের করব, ডব্লিউ এর ভ্যালু। আর আমি তো স্প্যান আমার স্ল্যাবের যে ডাইমেনশন তার থেকে জানি, শর্ট ডিরেকশনে তার ক্লিয়ার স্প্যান কত, লং ডিরেকশনে ক্লিয়ার স্প্যান কত জানি। তাহলে টেবিল থেকে আমি কি বের করব? এই মোমেন্ট কোএফিসিয়েন্ট সিএ এবং সিবি এর ভ্যালু। তো সেটা কিভাবে বের করব, টেবিল গুলো কিভাবে ইউজ করব সেটা আমরা এখন দেখতে চাই। আর এই যে তোমার এই সেন্টেন্সটা দিস ইজ শোন বাই ড্যাশ লাইনস ইন দা ফিগার 4.6 এ এন্ড বি, এ এন্ড সি আমি এটা দেখাতে চাচ্ছি। এটা আসলে বলা হয়েছিল কি কিসের জন্য? আহ, দেখো যে ডিজাইন মোমেন্টের তুলনায় আসলে অ্যাকচুয়াল মোমেন্টের তুলনায় ডিজাইন মোমেন্ট একটু কম বেশি হবে সেটা দেখানোর জন্য এটা বলা। তো এই ফিগারটা আমরা একটু দেখতে চাচ্ছি, ফিগার 4.6 এ। এটাতে দেখো একটা স্প্যান দেখানো আছে যেটার এই লং ডিরেকশন স্প্যান হচ্ছে বি আর শর্ট ডিরেকশনের স্প্যান হচ্ছে এ, ঠিক আছে। তো আমি যদি এই টু টু এক্স টু টু যে লাইন আহ সেই বরাবর মানে এই নিচ নিচ থেকে বেন্ডিং মোমেন্ট দেখতে চাই, তাহলে দেখো এর বেন্ডিং মোমেন্ট ভ্যারি করে হচ্ছে এরকম, ঠিক আছে। এবং এটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড স্ল্যাব, এর চার সাইডে আসলে সিম্পলি সাপোর্টেড, যে তাহলে সিম্পলি সাপোর্ট হলে সাপোর্টে বেন্ডিং মোমেন্ট 0, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হবে মিড স্প্যানে। তো তাহলে দেখো সেইটার তুলনায় এই যে ড্যাশ লাইন দিয়ে যেটা দেখানো আছে, ড্যাশ লাইন দিয়ে যেটা দেখানো আছে সেইটাতে আসলে দেখো অ্যাকচুয়াল মোমেন্টের চেয়ে কিন্তু এখানে মোমেন্ট কিছুটা
কম দেখানো আছে। ঠিক আছে, তাহলে এই অ্যাভারেজ এই মোমেন্টটা নিয়ে আমি আসলে ডিজাইন করব। আমার অ্যাকচুয়াল মোমেন্ট যেটা ভ্যারি করতেছে ওভার দা লেন্থ বা ওভার দা স্প্যান, এই ভ্যারিং মোমেন্টের জন্য ডিজাইন করাটা এত সহজ না। সো সিম্পলিফাই করার জন্য এভারেজ একটা মোমেন্ট নিয়ে আমি আসলে ডিজাইন করব। দেখো এখানে মোমেন্ট কম আছে, অথচ আমি ডিজাইন করব তার চেয়ে একটু বেশি মোমেন্টের জন্য। ঠিক আছে, আবার মিড স্প্যানে মোমেন্ট একটু অ্যাকচুয়ালি বেশি আছে, কিন্তু তার চেয়ে একটু কম মোমেন্টের জন্য ডিজাইন করব। তো এটা আসলে এখন এই কোশ্চেন আসতে পারে যে স্যার আমার সেফটির জন্য যেখানে অ্যাকচুয়াল মোমেন্ট কম তার চেয়ে বেশি মোমেন্ট ডিজাইন করতেছি, সেটা তো বুঝলাম, তাহলে আমি কনজারভেটিভ সাইটে আছি। কিন্তু যেখানে অ্যাকচুয়াল মোমেন্ট বেশি তার চেয়ে কম মোমেন্টের জন্য আমি ডিজাইন করলাম, আমি কি আনসেফ ডিজাইন করতেছি না? কোশ্চেন হচ্ছে ইয়েস, কিন্তু এটা আনসেফ ডিজাইন হবে না কেন? ওই যে ইনইলাস্টিক রিডিস্ট্রিবিউশনের জন্য। তার মানে এখানে যখন এক্সেস মোমেন্ট এয়ার ক্যারি করতে পারবে না, এখানে দেখো আমি কিন্তু মোমেন্ট যা দরকার তার চেয়ে তার ক্যাপাসিটি বেশি প্রোভাইড করেছি, তাহলে তখন এই মোমেন্ট এখান থেকে ট্রান্সফার করে আসলে এখান থেকে ধার করবে, এই যেটা রিডিস্ট্রিবিউশন বলা হচ্ছে। সো এইরকম কিছু ট্রেড অফ, মানে এক জায়গায় কিছু বেশি নিব, অন্য জায়গায় অনেক কিছুটা কম নিব, এটা কিন্তু অ্যালাউড। কেননা এই যে স্ট্রাকচার ফেল করার পূর্বে এদের রিডিস্ট্রিবিউশন কিন্তু হবে, মোমেন্টারি ডিস্ট্রিবিউশন। আর একটা স্ট্রাকচার কিন্তু এত সহজে ফেল করবে না, বিশেষ করে বেন্ডিং মেম্বার যেগুলো বিম কলাম, বিম স্ল্যাব। আর কলাম কিন্তু এখানে আবার এরকম কোনো ট্রেড অফ চলবে না। কলামে আমি অবশ্যই সবসময় চাইবো সেফ সাইডে থাকতে, কারণ একটা কলাম যদি ফেল করে টোটাল বিল্ডিং ফেল করতে পারে। কিন্তু একটা বিম ফেল করলে টোটাল বিল্ডিং নাও ফেল করতে পারে, একটা স্ল্যাব ফেল করে টোটাল বিল্ডিং নাও ফেল করতে পারে। তোমরা জানো এর কনসিকুয়েন্স কি। একটা কলাম ফেল করলে কিন্তু টোটাল বিল্ডিংটাই কলাপস হয়ে যেতে পারে, মানে টোটাল কলাপসে নিয়ে যেতে পারে। সো কলামে কোনো ধরনের আমরা রিস্ক নিব না, কিন্তু বিমে একটু, স্ল্যাবে বিমে একটু একটু এই যে এরকম ছাড় দেওয়া যায়, যে আমি এক জায়গায় ছাড় দিয়ে যাতে অন্য জায়গায় আবার বেশি দেই, যাতে করে এক জায়গায় ফেল করলে যেন অন্য জায়গাটা নিতে পারে। আর স্ল্যাব বিমের ফেল গুলা লোকালাইজড হয় আর কি, একটা ফেল করলে সাধারণত ফুল বিল্ডিং কলাপস করবে না। ঠিক আছে, তো এসব কারণে দেখবা যে কলাম ডিজাইনে কলামের স্ট্রেংথ আসলে অনেক ছাড় দেওয়া হয় স্ট্রেংথ নির্ণয়ে। আবার যদি আমরা এই মনে করো এ এ ডিরেকশনে এই মিড স্প্যানে মোমেন্ট দেখি, তাহলে এ তে মোমেন্ট হচ্ছে এই যে তোমার ডিস্ট্রিবিউশন অফ মোমেন্ট অ্যালং এ দেখো, এই যে বরাবর। আর এই এই বরাবর যদি মোমেন্ট নেই, এটা হচ্ছে এম বি, মোমেন্ট অ্যালং বি এট বি আর কি, এই যে এই পয়েন্টে মোমেন্ট। এটা দেখেই বুঝতে পারছো কিভাবে ভ্যারি করতেছে। এটা হচ্ছে এই যে এ বরাবর, আর এই মিড স্প্যান বরাবর যদি নেই, তাহলে আমার হচ্ছে এখানে মোমেন্ট দেখো বেশি। তো তার মানে আমি এখানে আসলে বলতে চাচ্ছি যে আমি যদি মিড স্প্যান থেকে সাপোর্টের দিকে যাই, দেখো মোমেন্ট কিন্তু আস্তে আস্তে কমে সাপোর্ট এসে জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার এই ডিরেকশনও দেখো, মিড স্প্যানে ম্যাক্সিমাম মোমেন্ট সিম্পলি সাপোর্টেড স্প্যানের জন্য, ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে মিড স্প্যানে। যতই সাপোর্টের দিকে যাচ্ছি আমার কিন্তু বেন্ডিং মোমেন্ট ততই কমে আসতেছে। সো এটা আসলে এখানে বলতে চেয়েছে যে সাপোর্টের দিকে কিন্তু মোমেন্ট আসলে কমে যাচ্ছে। আবার ডিজাইন মোমেন্টও একটু ওই যে মোমেন্ট ডিস্ট্রিবিউশনের জন্য আমরা কোথাও কোথাও কম নিচ্ছি। তো এর পরের কথায় আমরা আসি। হ্যাঁ, the code provides that each panel be divided in both directions into a middle strip whose width is one half that of the panel and two column strips of one quarter of the panel width। ঠিক আছে, আমরা যেমন ডিরেক্ট ডিজাইন মেথডে কি করেছি, সেখানেও কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপে ভাগ করেছি, কিন্তু এখানে পদ্ধতিটা একটু ডিফারেন্ট। আমরা ওখানে কি করেছিলাম, ডিরেক্ট ডিজাইন মেথডে দুই ডিরেকশনের স্প্যানকে ফোর দ্বারা ভাগ করেছি, অথবা এভাবে বলতে পারি যে দুই ডিরেকশনের মধ্যে যেটা স্মলার স্প্যান সেটাকে চার দিয়ে ভাগ করলাম, তাহলে এই স্মলার স্প্যানের চার ভাগের এক ভাগ যে পার্ট পেলাম সেটাই হচ্ছে আমার কলাম স্ট্রিপের উইডথ, হাফ কলাম স্ট্রিপের উইডথ বেসিক্যালি। কিন্তু এখানে একটু ডিফারেন্ট, এখানে কলাম স্ট্রিপ লং মিডল স্ট্রিপ দেখো কিভাবে করেছে। জাস্ট এই স্ল্যাবটা আমরা যদি একটু দেখি, এটাও একটা সিম্পলি সাপোর্টেড স্ল্যাব, উপরে যেটা দেখালাম সেটাই এখানে আবার দেখানো। এখানে দেখো এই ডিরেকশনের স্প্যান হচ্ছে, শর্ট ডিরেকশনের স্প্যান এ, লং ডিরেকশনের স্প্যান হচ্ছে বি, লং ডিরেকশনের স্প্যান হচ্ছে বি। হ্যাঁ, লং ডিরেকশনের স্প্যান হচ্ছে বি, তাহলে শর্ট ডিরেকশনের কলাম স্ট্রিপের উইডথ আর লং ডিরেকশনের কলাম স্ট্রিপের উইডথ এখানে ডিফারেন্ট। ডিরেক্ট ডিজাইন মেথডে কিন্তু এই শর্ট ডিরেকশনের যে কলাম স্ট্রিপের উইডথ লং ডিরেকশনে ওই কলাম স্ট্রিপের একই উইডথ ছিল, কিন্তু এখানে আসলে আমরা কিভাবে ভাগ করব, জাস্ট
কলাম এই শর্ট ডিরেকশনের যে স্প্যান তাকে টোটাল 4 দ্বারা ভাগ করে, এই যে এইটা হবে 1/4, এই এন্ডে হবে কলাম স্ট্রিপ, 1/4 রাইট এন্ডে হবে কলাম স্ট্রিপ, আর মাঝেরটা হবে হচ্ছে মিডল স্ট্রিপ। ঠিক আছে? অনুরূপ ভাবে এই লং ডিরেকশনকেও আমি আসলে জাস্ট লং ডিরেকশনে যে স্প্যান তাকে 4 দ্বারা ভাগ করব, ভাগ করলে 1/4 হচ্ছে লেফট সাইডে তার কলাম স্ট্রিপ, এই যে দেখো বলা আছে। অনুরূপ ভাবে রাইট সাইডে এটা হচ্ছে তার কলাম স্ট্রিপ। তাহলে ক্লিয়ারলি বোঝা যায় এখানে আসলে ডিরেক্ট ডিজাইন মেথড থেকে একটু পার্থক্য আছে। আমরা ডিরেক্ট ডিজাইন মেথডে জাস্ট স্মলারটাই আমরা বোথ ডিরেকশনে কিন্তু কলাম স্ট্রিপ হিসেবে নিয়েছি, আর এখানে যে ডিরেকশনে যেমন আছে তার 4/1 নিলেই হবে। ঠিক আছে? তাহলে মিডিল স্ট্রিপ হচ্ছে দেখো এই যে এই লাইন থেকে এই লাইন থেকে এই লাইনের মাঝের অংশটা হচ্ছে এই এই ডিরেকশনের মিডিল স্ট্রিপ, আর এটুকু হচ্ছে শর্ট কলাম স্ট্রিপ। এই দুই লাইনের মাঝে যেটা আছে সেটা হচ্ছে কলাম স্ট্রিপ। অনুরূপ ভাবে এই লাইন আর এই লাইনের মাঝে যেটা আছে সেটা একটা কলাম স্ট্রিপ, এই লাইন আর এই লাইনের মাঝে যেটা আছে সেটা একটা কলাম স্ট্রিপ, আর এই দুইটা লাইনের মাঝে যেটা যেটা আছে সেই দুইটা হচ্ছে সেটা হচ্ছে মিডিল স্ট্রিপ বোথ ডিরেকশনে। সেইভাবে জাস্ট 4 ভাগ করে ফেলবো দুইটা ডিরেকশনে আর কি। তো এখন খেয়াল করো যে আগেরটাতে আসলে মোমেন্ট ছিল কিন্তু দেখো এরকম একটা কার্ভড, এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন কিন্তু, WL² L², যেটা আসলে প্যারাবোলিক ইকুয়েশন। কিন্তু ডিজাইনে তো আমি এরকম এত ভ্যারি করে ডিজাইন করাতে পারবো না আসলে, যে ম্যাথমেটিক্যালি ফর্মিডেবল হবে, অনেক বেশি সময় লাগবে, ল্যাবোরিয়াস হবে, এবং সেই অনুযায়ী রিইনফোর্সমেন্ট প্লেসমেন্ট করাটাও এত সহজ হবে না। তো এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা কি করতে পারি দেখো। সিম্পলিফাই করার জন্য আমরা এই যে যেমন কলাম স্ট্রিপ মিডিল স্ট্রিপকে ভাগ করে ফেললাম, ধরো এই পর্যন্ত আসতেছে তো কলাম স্ট্রিপ, আর এই পর্যন্ত আসতেছে মিডিল স্ট্রিপ, তাহলে এইটুকু হচ্ছে কলাম স্ট্রিপের মোমেন্ট। ঠিক আছে? আর এই মিডিল মাঝের যে পার্টটা আছে সেটা হচ্ছে মিডিল স্ট্রিপের মোমেন্ট। তো এইখানেও দেখো এই স্ট্রিপে যখন ভাগ করে ফেললাম তার মধ্যেও কিন্তু আবার মোমেন্ট ভ্যারি করতেছে। তো সেখানে কি করব, এটা আসলে এইভাবে না নিয়ে এই ভ্যারিং করাটাকে আমরা জাস্ট অ্যাভারেজ করে এই মিডিল স্ট্রিপে একটা অ্যাভারেজ মোমেন্টের জন্য ডিজাইন করব, সেই মোমেন্টটা কত হবে সেটা আমরা ভাগ করে নিব। দেখো মিডিল স্ট্রিপের যে মোমেন্ট সেটাই আমরা তার জন্য ডিজাইন করব, এরকম ভাবে আসবে। আর কলাম স্ট্রিপের যে মোমেন্ট, মিডিল স্ট্রিপের মোমেন্টের হয়তো সিম্পলি সাপোর্টেড যদি হয় তাহলে এটা হবে 1/3। এটা যদি তোমার কলাম স্ট্রিপের মোমেন্ট হয়, এই মোমেন্টটা যদি, সরি মিডিল স্ট্রিপের মোমেন্ট এম এম লিখলাম, তাহলে কলাম স্ট্রিপের মোমেন্টের হাইট এখানে অ্যাভারেজ মোমেন্ট নিচ্ছি, দেখো কত নিব, এটা নিব হচ্ছে MC। কলাম স্ট্রিপের মোমেন্ট হবে আমার মিডিল স্ট্রিপের যে পজিটিভ মোমেন্ট তার 1/3। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু অ্যাভারেজ করে ফেলা হচ্ছে। এবং এখানে দেখো আমি আমি আসলে এখানে লিনিয়ার একটা একটা লিনিয়ার লাইন দিয়ে দেখাইছি, কিন্তু সেটা পড়তে হবে অনেক পরে। এখানে বেসিক্যালি প্রথমে ভ্যারি করবে হচ্ছে এরকম 1/3, এখানে তো ফুল মোমেন্টই আছে, এটা এসে 1/3 হয়ে যাবে, তাহলে অ্যাভারেজ হয়ে যাবে আসলে 2/3। আমি এটা একটু দেখাতে ভুল করছি, এটা হচ্ছে এই এন্ডের হাইট 1/3 যেটা, তাহলে অ্যাভারেজ নিলে আমার কত আসবে, এখানে হচ্ছে ফুল আর এখানে আসলে 1/3, তাহলে ফুল প্লাস হচ্ছে 1/3 অফ ফুল, তাদের অ্যাভারেজ মোমেন্ট যদি আমি নিতে চাই তাহলে 2 দিয়ে ভাগ করব, তাহলে আলটিমেটলি দেখো এটা আসলে হয়ে যায় কত হয় 3+4/2, তার মানে 2/3 হবে আর কি, 2/3 m, এরকম ভাবে হয়ে যাবে। সো এই হচ্ছে আহ এখানে আমরা একটু পড়ে তাহলে এটার কনফার্মেশন নিয়ে নেই। কি বলা হচ্ছে দেখো, এই যে এই ফিগার অবশ্য এখানে দেখানো আছে যে এন্ডের দিকে তাহলে সিম্পলি সাপোর্টেড স্ল্যাব হলেও, রিমেম্বার এটা কিন্তু সিম্পলি সাপোর্টেড স্ল্যাব, তাহলে এন্ডে কিন্তু মোমেন্ট 0 হওয়ার কথা, কিন্তু সেটা আমরা নিচ্ছি না কেন, আমি কারণ বলবো। সিম্পলি সাপোর্টেড স্ল্যাব হলেও এখানে কিন্তু কিছুটা মোমেন্ট আসবে, কারণ আমরা যখন মনোলিথিক্যালি কাস্ট করি তখন আমার রিইনফোর্সমেন্ট এক বিমের রিইনফোর্সমেন্ট এর মধ্যে যদি স্ল্যাবের রিইনফোর্সমেন্ট প্রবেশ নাও করে তাহলেও এখানে কিন্তু ওই শুধুমাত্র কংক্রিটের কারণে কিছুটা ফিক্সিটি আসবে। এখানে এ কারণে এখানে একবারে 0 মোমেন্ট ধরে ডিজাইন না করে কিছুটা মোমেন্ট ধরে ডিজাইন করাটা ভালো, যাতে করে আমি সেফ সাইডে থাকতে পারি। এ কারণে আসলে করা হয়েছে। তাহলে মিডিল স্ট্রিপে দেখো ম্যাক্সিমাম মোমেন্ট MA, সেটা আমরা ক্যালকুলেশন করে ফেলবো ফর্মুলা থেকে। আর এই এন্ডে সিম্পলি সাপোর্টেড হলেও সেখানে ডিজাইন নিব কত, MA/3। তাহলে কলাম স্ট্রিপের অ্যাভারেজ মোমেন্ট তখন কত আসবে, এই যে আমার যে কলাম স্ট্রিপটা, আমরা যে কলাম স্ট্রিপ এখানে পেয়েছি সেটার তাহলে আমি এভারেজ মোমেন্টের জন্য এখানে ডিজাইন করব, এবং সেটা কত হবে, এই যে এই হাইটটা আমি দেখালাম একটু আগে 2/3 অফ MA। এই যে মিড স্প্যানে যে মোমেন্ট আসবে, তুমি এই যে MA এর 1/3 নাও আর এখানে ফুল MA নাও, তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, 2/3 অফ MA চলে আসবে।
ডান পাশের স্ট্রিপেও তাই করব, কলাম স্ট্রিপে। তো এগুলো আসলে স্টেটমেন্ট আকারে দেওয়া আছে, আমরা এক্সাম্পলও দেখবো। আমরা একটু পড়ে যাই, তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ হবে। সো আমি একটু আবার শুরু থেকে পড়ি। দ্য code provides that each panel be divided in both directions into a middle strip whose width is one half that of the panel and two column strips of 1/4 of the panel width. সি ফিগার 4.7, উপরের ফিগার যেটা দেখাইলাম এটাই হচ্ছে ফিগার 4.7। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে, অ্যাজ ডিসকাসড বিফোর অ্যান্ড শোন ইন ফিগার 4.6 বি অ্যান্ড ডি। আমরা যে আগের ফিগারটা রেফার করতেছি, এই ফিগারটা 4.6 বি অ্যান্ড ডি। দেখো বি কোনটা, এই যে নিচের এটা হচ্ছে বি, ভ্যারিয়েশনটা যে হচ্ছে সেটা দেখানো, অনুরূপভাবে ডি হচ্ছে ডান পাশেরটা, এটারও যে মোমেন্ট যে ভ্যারি করতেছে সেটা দেখানোর জন্য। তো এই দুই ফিগারকে রেফার করা হচ্ছে। এবং কি বলা হচ্ছে দেখো, অ্যাজ ডিসকাসড বিফোর অ্যান্ড শোন ইন ফিগার 4.6 বি অ্যান্ড ডি, the moments in both directions are larger in the center portion of the slab than in regions close to the edges. রিমেম্বার এটা কিন্তু সিম্পলি সাপোর্টেড এর জন্য। যদি কন্টিনিউয়াস সাপোর্ট হয় তাহলে কিন্তু কেস আবার ডিফারেন্ট, কথাটা সামনে চলে আসবে। এই সব কথাগুলো আসলে বা এই ফিগার গুলা সব সিম্পলি সাপোর্টেড স্প্যানের জন্য। সিম্পলি সাপোর্টেড বা সিম্পল স্প্যান, সিম্পলি সাপোর্টেড স্ল্যাব। আমরা একটু পড়ে যাই। Correspondingly, it is provided in method 3 that the entire middle strip be designed for full tabulated design moment. খেয়াল করো, সিম্পলি সাপোর্টেড যদি হয় তাহলে আমি মিডল স্ট্রিপটাকে কোন মোমেন্টের জন্য ডিজাইন করব, মিডল স্ট্রিপের যে মোমেন্ট আসছে সেই পজিটিভ মোমেন্টের জন্যই। ঠিক আছে, আমি আবারও বলছি, ইট ইজ প্রোভাইডেড ইন মেথড 3 দ্যাট দ্য এন্টায়ার মিডল স্ট্রিপ বি ডিজাইনড ফর দ্য ফুল টেবুলেটেড ডিজাইন মোমেন্ট। তার মানে ইকুয়েশন থেকে যেটা পাবো সেই পুরাটার জন্যই আমার মিডল স্ট্রিপ ডিজাইন করতে হবে। এগেইন ইটস ভ্যালিড ফর সিম্পলি সাপোর্টেড স্ল্যাব অনলি। ঠিক আছে, in the column strips this moment is assumed to decrease from its full value at the edge of the middle strip to 1/3 of this value at the edge of the panel. আমি যে দেখালাম যে কলাম স্ট্রিপের এই মিডল স্ট্রিপের এজে কলাম স্ট্রিপের মোমেন্টের ভ্যালু হচ্ছে এম এ, আর এখানে এসে 1/3 হয়ে যাবে, সেটা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, আর আমরা ডিজাইনে কিন্তু আবার ওইটাকে আবার এভারেজ করব। This discussion distribution is shown in dashed lines in figure 4.7 A and B. ওই যে 4.7 A তে আর B তে দেখানো আছে, দেখো এটা হচ্ছে A, এই যে লাইনগুলা, এটা আসলে ড্যাশ না করে সলিড করেছে, মানে লিখেছে ড্যাশ কিন্তু দিয়েছে আসলে সলিড, এটা ড্যাশ লাইন হওয়ার কথা ছিল। ঠিক আছে, এ আর বি তে দেখো দেখানো আছে। তাহলে কলাম মিডল স্ট্রিপ সিম্পলি সাপোর্টেড স্প্যানের জন্য মিডল স্ট্রিপ ডিজাইন করব। এগেইন আমি আবারও এখানে লিখতে চাই যাতে ভুল না করো, এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড স্প্যানের জন্য। সিম্পল স্প্যান মানে সিম্পলি সাপোর্টেড স্ল্যাব। আমরা আরো একটু পড়ে আগাই। The discussion so far has been restricted to a single panel simply supported at all four edges. এখানে এসে কথাটা ক্লিয়ার করা হচ্ছে। An actual situation is shown in figure 4.8. এই যে এই ফিগারটা, portion of typical two-way slab floor. তো এটা আসলে কন্টিনিউয়াস স্ল্যাব যে হয় সেটা বোঝানোর জন্য। আমরা এটা আগেই এক্সপ্লেন করেছি। দেখো এই সেন্টার প্যানেল, এটাকে কি বলবো আমরা, এটা হচ্ছে ইন্টেরিয়র স্ল্যাব, তাই না? যেটা ফোর সাইডে কন্টিনিউটি আছে, দেখো এটার এপাশে আছে, ওপাশেও স্ল্যাব আছে, এপাশে আছে, এপাশে আছে, তাহলে এটাকে বলেছিলাম ইন্টেরিয়র প্যানেল। ইন্টেরিয়র প্যানেল আর এই পুরাটা হচ্ছে একটা ফ্লোর স্ল্যাব। একটা ফ্লোর স্ল্যাবের মানে আমরা যে প্যানেলে ভাগ করে ফেলি এটা হচ্ছে ইন্টেরিয়র, বি তাহলে হবে হচ্ছে এক্সটেরিয়র প্যানেল। দেখো বি হবে এক্সটেরিয়র প্যানেল, বি হচ্ছে এক্সটেরিয়র প্যানেল, আর সি হবে তাহলে কিন্তু কর্নার প্যানেল। ঠিক আছে, এবং দেখো আমার রিয়েল সিনারিও বেশিরভাগ ক্ষেত্রেই হবে এরকম। আমরা যে স্ল্যাব ডিজাইন করতে যাব, আমার বেশিরভাগ স্ল্যাব গুলো হবে এরকম কন্টিনিউয়াস,
মানে এক সাইডে ডিসকন্টিনিউয়াস থাকবে কর্নার কলাম হলে, এক্সটেরিয়র কলাম হলে, দুই সাইডে ডিসকন্টিনিউটি থাকবে কর্নার কলাম হলে, আর ইন্টেরিয়র প্যানেল হলে, সরি কর্নার স্ল্যাব আমি বলতে চাইছি, কলাম বলে ফেলেছি। আহ, যদি ইন্টেরিয়র প্যানেল হয় তাহলে চার সাইডে আসলে কন্টিনিউটি থাকবে। তো এটা এখানে বলা হচ্ছে an actual situation is shown in figure 8 in which a system of beam supports a two-way slab. It is seen that some panels such as panel A have two discontinuous exterior edges, মানে কর্নার প্যানেল যেটা, while the other edges are continuous with their neighbors. Panel B has, তার মানে এক্সটেরিয়র প্যানেল যেটা প্যানেল বি বলছে, has one discontinuous and three continuous edges. The interior panel C has all edges continuous, and so on. At a continuous edge in slab, moments are negative, just as at interior supports of continuous beams. কন্টিনিউয়াস বিমের আমরা যেমন স্ল্যাব মানে নেগেটিভ মোমেন্ট পাই, এখানেও তাই। আমরা ডিরেক্ট ডিজাইন মেথডও দেখেছি যে স্ল্যাবের জন্য কন্টিনিউয়াস এজে নেগেটিভ মোমেন্ট আসে, সেটা এখানে বলা হচ্ছে। অলসো দ্য ম্যাগনিটিউড অফ দ্য পজিটিভ মোমেন্টস ডিপেন্ডস আপ অন দ্য কন্ডিশনস অফ কন্টিনিউটি অ্যাট অল ফোর এজেস। আমার কন্টিনিউটি আছে কি নাই তার উপরে কিন্তু মোমেন্ট ডিপেন্ড করে, সেটাও এখানে বলা হচ্ছে। Correspondingly, table 4.2 reproduced from the SCI code gives moment coefficients C for negative moments at continuous edges. তার মানে ফিক্স সাপোর্ট যেখানে ফিক্সড আর কি, সাপোর্ট বিমের উপরে, সেখানে তো নেগেটিভ মোমেন্ট আসবে। তো সেই মোমেন্টের জন্য আমরা কোন টেবিল ব্যবহার করব? টেবিল 4.2। আমি এখানে টেবিল 4.2 দেখাই নাই, বুক থেকে নেই নাই, আমি আসলে পিএনবিসি থেকে সরাসরি নিয়ে আসছি। আমি জাস্ট একটু সামনে গিয়ে তোমাদের দেখাই কোন টেবিলটার কথা রেফার করা হচ্ছে। টেবিলের হেডলাইন দেখলে আসলে বুঝতে পারবা। এখানে দেখো টেবিল, এটা 4.2, এটা আসলে আমরা যে টেক্সট পড়তেছি তার রেসপেক্টে এটা হয় টেবিল 4.2। এটাই আসলে টেবিল 4.2, যেখানে আসলে হাইলাইট করার মতো বিষয় হচ্ছে কোএফিসিয়েন্টস ফর নেগেটিভ মোমেন্টস ইন স্ল্যাবস। নেগেটিভ মোমেন্ট কোথায় আসে? সাপোর্টের এন্ডে, মানে সাপোর্টে বা এজে আর কি, স্ল্যাব যদি বিম সাপোর্টেড হয় সেখানে। আমরা তো বিম সাপোর্টেড স্ল্যাবই পড়তেছি। তাহলে জাস্ট খেয়াল করো, এই কোএফিসিয়েন্ট গুলা কখন ব্যবহার করতে পারবো? আমরা যখন নেগেটিভ মোমেন্ট ক্যালকুলেট করব, শুধু তখন, পজিটিভ মোমেন্টের জন্য নয়। ঠিক আছে? এখানে ইকুয়েশন দুইটাই এখানে দেখানো আছে, এম এ নেগেটিভ শর্ট ডিরেকশনে, এম বি নেগেটিভ লং ডিরেকশনে। এবং এখানে ডব্লিউটা কি? টোটাল ইউনিফর্ম লোড। তার মানে হচ্ছে তার মধ্যে ডেড লোড থাকবে, লাইভ লোডও থাকবে। দেখো বলাই আছে টোটাল ইউনিফর্ম ডেড লোড প্লাস লাইভ লোড, তার মানে টোটাল লোড আমি নিব। এবং এটা কিন্তু ফ্যাক্টরড লোড নয়, এটা হচ্ছে ওয়ার্কিং লোড, সার্ভিস লোড। জাস্ট যে লোডটা, ডেড লোড যা আছে তাই ক্যালকুলেশনে যা পাবো। লাইভ লোড যদি 40 পিএসএফ হয় তাহলে সেই 40 পিএসএফ, 1.2 1.6 এই ফ্যাক্টর দ্বারা গুণ করা লাগবে না। ঠিক আছে? তো আমি টেবিলটা একটু এক্সপ্লেন করে যাই, আমাদের ব্যবহার করতে সহজ হবে সেই জন্য। এই টেবিল গুলাতে আসলে এই যে যে কোএফিসিয়েন্ট, এই ভ্যালু গুলো আমাকে আসলে নিতে হবে। এখন ধরো আমি কিভাবে আসলে একটা পিক করব, আমার স্ল্যাবের কন্ডিশনটা কেমন আগে তার উপরে ডিপেন্ড করে। এখানে তুমি ফিগারে দেখতে পাচ্ছ যে এই স্ল্যাবটাতে এই যে কোনো হ্যাস্ট পোর্শন নাই, আর এখানে কিন্তু হ্যাস্ট পোর্শন আছে। তো এই হ্যাস্ট পোর্শন, এটার আবার দুই সাইডে হ্যাস্ট আছে, দুই সাইডে নাই। এটার দুই সাইডে আছে, কন্ডিশন কিন্তু এক একটা ডিফারেন্ট। দেখো 9টা কেস এখানে দেওয়া আছে। তো এখানে বিভিন্ন ধরনের স্ল্যাব তোমার আসতে পারে। যেমন এই স্ল্যাবটার কথা যদি বলি তাহলে এটা কিন্তু ক্যান্টিলিভার স্ল্যাব হয়, এটাও কিন্তু ক্যান্টিলিভার বাট সাপোর্টেড অন লং এজ। তাহলে এটা আবার দেখো তিন সাইডে সাপোর্ট আছে, এখানে আসলে এই হ্যাস্ট পোর্শন দ্বারা বোঝাচ্ছে যে এটা আসলে ফিক্সড সাপোর্ট, মানে কন্টিনিউয়াস বা কন্টিনিউটি আছে। নিচে তোমার এখানে নোট আকারও দেওয়া আছে। A cross-hatched edge indicates that the slab continues across or is fixed at the support. মানে কন্টিনিউয়াস হলেও তো ফিক্সড সাপোর্ট ধরি আমরা, আর ফিক্সড কন্টিনিউয়াস না, মনে করো এন্ড, স্ল্যাবের এন্ড শেষ হয়ে গেছে কিন্তু এখানে একটা স্ট্রাকচারাল ওয়াল আছে, শিয়ার ওয়াল বা স্ট্রাকচারাল ওয়াল, তাহলে সেই স্ট্রাকচারাল ওয়াল কিন্তু ফিক্সড সাপোর্ট আমাদের দিতে পারে, আমরা আগের ক্লাসেও দেখেছি। আর an unmarked edge indicates a support at which torsional resistance is negligible. তার মানে এটা কন্টিনিউয়াস না আর কি। তার মানে কোনো হ্যাস্ট পোর্শন যদি না থাকে তাহলে এটা কোনো কন্টিনিউটি নাই, মানে ফিক্সিটি নাই, রোটেশনাল রেস্ট্রেন্ট দিবে না, তার মানে সিম্পল সাপোর্ট, সহজ কথায় যদি বলি। ঠিক আছে? আর হচ্ছে হ্যাস্ট পার্ট যদি থাকে তাহলে মানে ফিক্সড
ফিক্সড, তার মানে ইন্টেরিয়ার অথবা ফিক্সড সাপোর্ট এরকম। ইন্টেরিয়ার হলেও ফিক্সড, আর যদি এক্সটেরিয়র হয় এবং রিইনফোর্সড কংক্রিট ওয়াল থাকে ফর এক্সাম্পল, তাহলে এটা হচ্ছে ফিক্সড ধরবো। সো এখানে 9টা কন্ডিশন দেওয়া আছে, দেখো যত ধরনের স্ল্যাব হওয়া সম্ভব সব স্ল্যাব গুলো এখানে দেওয়া আছে। তো তাহলে এইটা আমি এই যে যে কোনো একটা ভ্যালু যে পিক করব, তার জন্য আমার প্রথমে হচ্ছে কেস মিলাতে হবে। আর আমি যে স্ল্যাব ডিজাইন করতেছি তার জন্য কোন কেসটা মিলে। ধরো 4 এন্ড যদি আমার সিম্পলি সাপোর্টেড হয় তাহলে আমার জন্য কেস 1। আর যদি এমন হয় যে আমার 4 সাইডই আসলে কন্টিনিউয়াস, মনে করো এই যে ইন্টেরিয়ার প্যানেল যদি হয়, তাহলে অবশ্যই কেস 2 হবে তখন। আবার যদি এমন হয় যে আমার এক্সটেরিয়ার প্যানেল, তার মানে 3 সাইড কন্টিনিউয়াস কিন্তু 1 সাইড ডিসকন্টিনিউয়াস, তার মানে তখন আমার হবে কেস 9। আবার যদি কর্নার প্যানেল হয় তাহলে 2 এন্ড কন্টিনিউয়াস 2 এন্ড ডিসকন্টিনিউয়াস, তাহলে কেস হবে কিন্তু তখন 4। তখন আবার কিন্তু কেস 5 হবে না। দেখো যদি ওয়ান ওয়ে স্ল্যাব হয়ে যায়, মনে করো ওয়ান ওয়ে স্ল্যাবের মতো 2 সাইডে তোমার ফিক্সিটি আছে, বাকি 2 সাইড জাস্ট রেস্ট করতেছে, তখন আবার কিন্তু কেস 5 হয়ে যাবে। মানে বিভিন্ন কন্ডিশন হচ্ছে এখানে আমাকে মিট করতে হচ্ছে। আহ, তো তাহলে আমার কন্ডিশন আসলে প্রথমে দেখতে হবে যে কোন কেসের সাথে আমার কেসটা মিট করে, সেই অনুযায়ী আমরা সেই কলাম সিলেক্ট করব ফার্স্ট। এরপরে আমি আসবো হচ্ছে রোতে, আমার কোন রোটা ম্যাচ করে আমরা একটু দেখি। দুইটাই আসলে মোমেন্ট কোএফিসিয়েন্ট, দেখো একটা হচ্ছে যে শর্ট ডিরেকশনের জন্য আর একটা লং ডিরেকশনের জন্য। তো এই শর্ট ডিরেকশন আর লং ডিরেকশনের কোন রো আমার সাথে ম্যাচ করে সেটা আসলে আসবে হচ্ছে এই এম এর উপরে ডিপেন্ড করে, যেটাকে আমরা বলছি স্প্যান রেশিও, এল এ ডিভাইডেড বাই এল বি। এটা হচ্ছে শর্ট ডিরেকশন, এগেইন এ হচ্ছে শর্ট ডিরেকশনে আর বি হচ্ছে লং ডিরেকশনে। তোমরা খেয়াল করো, এ ইজ ফর শর্ট ডিরেকশন, এ মানে হচ্ছে শর্ট ডিরেকশনের স্প্যান, আর বি হচ্ছে লং ডিরেকশন। তাহলে অবশ্যই এ বাই বি এর রেশিও এম যেটা, সেটা কি হবে? 1 বা তার চেয়ে কম হবে। 1 হবে কখন? যদি দুইটাই সমান হয়, স্কয়ার স্ল্যাব হয়ে যায়। আর যদি স্কয়ার স্ল্যাব না হয়ে রেক্টেঙ্গুলার হয়, তাহলে অবশ্যই এই রেশিও এ এর ভ্যালু বি এর, মানে বি এর ভ্যালু এ এর চেয়ে দ্বিগুণের চেয়ে আবার কিন্তু বেশি হবে না। দ্বিগুণের বেশি হয়ে গেলে তখন কি হবে? অন ওয়ে স্ল্যাব হয়ে যাবে। সেটা আমরা কিন্তু এখানে ট্রিট করব না। ট্রিট করা যাবে তখন আবার দেখবা যে ওইটা আসলে একের যখন কাছাকাছি চলে যাবে, তখন তোমার এটা হয়ে যাবে হচ্ছে ওই যে মোমেন্ট, দেখো তখন কিন্তু জিরো, এক ডিরেকশনে জিরো আর এক ডিরেকশনে আছে, তার মানে এই যে ওয়ান ওয়ে স্ল্যাব হয়ে যাবে তখন, এরকম ব্যাপার। তো তাহলে আমার দুইটা রেশিও নিয়ে একটা হলো ফার্স্ট আমার কোন কেসের জন্য আমি ডিজাইন করতেছি, তাহলে সেই অনুযায়ী আমি কলাম সিলেক্ট করে ফেললাম। এখন আমার রো কোনটাতে যেতে হবে সেটার জন্য আমি এল এ বাই এল বি স্প্যান রেশিও এম নির্ণয় করে ফেলবো। এখন যদি 0.95 ধরো হয় তোমার, তাহলে তোমার জন্য তখন আমার ধরো ফিক্স সাপোর্ট একটা যদি হয়, তাহলে কেস 2 তে তার মানে কলাম 2 আমি সিলেক্ট করলাম। আর রো যখন সিলেক্ট করলাম স্প্যান রেশিও দিলাম 95, তার মানে আমি আসলে এই যে এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা, এই দুইটা সেল চলে আসছে দেখো। তো এখন প্রথমটা নিব, উপরেরটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট ইন শর্ট ডিরেকশন আর নিচেরটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট ইন লং ডিরেকশন। তাহলে এই কোএফিসিয়েন্ট হচ্ছে আমার এই যে সি এ আর সিবি, এই দুটো আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে, নেগেটিভ মোমেন্টের জন্য। অনুরূপভাবে আমি নেগেটিভ মোমেন্ট পাইলাম, তাহলে মিড স্প্যানে পজিটিভ মোমেন্ট আসবে, তার জন্য আরেকটা টেবিল দেওয়া আছে। তার জন্য এই যে নিচের টেবিল দেওয়া আছে দেখো, ঠিক আছে। কোএফিসিয়েন্টস ফর ডেড লোড পজিটিভ মোমেন্টস, রিমেম্বার এখানে শুধুমাত্র দেওয়া আছে হচ্ছে ডেড লোড। তাহলে লাইভ লোডের জন্য কোথায় পাবো? লাইভ লোডও তো আমার স্ল্যাবে আসবে। পজিটিভ মোমেন্ট ফর ডেড লোড হলে আমি এই টেবিল ব্যবহার করব। ব্যবহারের নিয়মাবলী একই। এখানে ডব্লিউটা কোনটা? শুধুমাত্র ইউনিফর্ম ডেড লোড পার ইউনিট এরিয়া। তাহলে লাইভ লোডের জন্য যদি নিতে চাই তখন কি করব? লাইভ লোডের জন্য রিমেম্বার নেগেটিভ মোমেন্ট কিন্তু ডেড লোড লাইভ লোড দুইটাই আসছে, এখানে ডব্লিউ এর মধ্যে কিন্তু ডেড লোড লাইভ লোড দুইটাই ইনক্লুডেড আছে, ঠিক আছে, নেগেটিভ মোমেন্টের জন্য। কিন্তু পজিটিভ মোমেন্টের জন্য ডেড লোড আলাদা ক্যালকুলেট করছি, লাইভ মানে ডেড লোডের মোমেন্ট আলাদা ক্যালকুলেট করছি, আবার লাইভ লোডের মোমেন্ট আলাদা ক্যালকুলেট করছি। কেন সেটা আমি এক্সপ্লেন করতেছি, জাস্ট আগে দুইটা টেবিল দেখাই। এটা হচ্ছে শুধুমাত্র ডেড লোড জন্য পজিটিভ মোমেন্ট ক্যালকুলেট করব, ঠিক আছে। রিমেম্বার পজিটিভ এখানে যে সাফিক্স আকারে দেওয়াও আছে। আমার ইউজ আগের মতোই। আর এখানে যখন লাইভ লোডের জন্য পজিটিভ মোমেন্ট ক্যালকুলেট করব তখন ব্যবহার করব এই টেবিল, টেবিল নাম্বার 3। এখানে এক্সপ্লেন করা আছে ডব্লিউ হচ্ছে ইউনিফর্ম লাইভ লোড পার ইউনিট এরিয়া, ব্যবহার একই রকম, ঠিক আছে। তাহলে আমি এক্সটেরিয়ার মানে নেগেটিভ মোমেন্ট ক্যালকুলেট করে ফেললাম টোটাল লোডের জন্য, ডেড লোড লাইভ লোড দুইটার জন্যই। অনুরূপভাবে শুধু ডেড লোডের জন্য মিড স্প্যানে পজিটিভ মোমেন্ট, আর শুধু লাইভ লোডের জন্য মিড স্প্যানে পজিটিভ মোমেন্ট, তার মানে আমি মোমেন্ট গুলা কিন্তু সব পেয়ে যাচ্ছি। আমার স্ল্যাব তো আমরা গ্র্যাভিটি লোডের জন্য ডিজাইন করি, ল্যাটারাল লোডের জন্য করি না। সো আর্থকুয়েক, ল্যাটারাল উইন্ড ফোর্স এগুলো কিন্তু আসবে না।
আর শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট তাহলে কিভাবে ক্যালকুলেট, সরি, শিয়ার ফোর্স আর রিয়াকশন কিভাবে ক্যালকুলেট করব? তো তার জন্য আসলে আমি লোডের কত পার্সেন্ট আসলে শর্ট ডিরেকশনে লং ডিরেকশনে যাচ্ছে সেটা ক্যালকুলেট করে ফেলবো টেবিল 4 থেকে। দেখো কি বলা হচ্ছে, রেশিও অফ টোটাল লোড ডব্লিউ ইন এল এ অ্যান্ড এল বি শর্ট এন্ড লং ডিরেকশনস, তার মানে ডব্লিউ এ ডব্লিউ বি ফর শিয়ার ইন স্ল্যাব এন্ড লোড অন সাপোর্টস। তো আমি শিয়ার ক্যালকুলেশনের জন্য আসলে শর্ট ডিরেকশনে কত পার্সেন্ট লোড যাচ্ছে টোটালের সেটা নির্ণয় করে নিব। দেখো যে 50, যদি রেশিও 1:1 হয়ে যায়, স্কোয়ার স্ল্যাব হয়, তাহলে শর্ট ডিরেকশনে 50% যাবে, লং ডিরেকশনে 50% যাবে। এটা আবার বলো না যে স্যার 100% তো যাচ্ছে না, নো, 100%ই যাচ্ছে, কিন্তু এটা শিয়ার ক্যালকুলেশনের জন্য। দেখো এটা হচ্ছে তোমার ওই ট্রাইবিউটারি এরিয়াও যদি নিয়ে আমরা ক্যালকুলেশন করি, আলটিমেটলি এটা নিলে যা আসবে ট্রিবিউটারি এরিয়া নিলেও তাই আসবে। সো এখানে 100%ই আসলে বোথ ডিরেকশনে ক্যারি করা হচ্ছে। এবার উল্টা বলো না যে স্যার এখানে তো 100%, 50% এক ডিরেকশনে যাচ্ছে, 50% আর এক ডিরেকশনে যাচ্ছে, নো। বেসিক মেকানিক্স কিন্তু সবগুলোর জন্য আসলে সেম। তো এটা হচ্ছে আমরা শেয়ার ব্যবহার, শেয়ার ক্যালকুলেশনের জন্য করব। তো কিভাবে, ওই একইভাবে আগে আমার কোনটা কেস মিলে আর এম বাই এল রেশিও কত, তাহলে শর্ট ডিরেকশনে কত পার্সেন্ট লোড যাচ্ছে, মানে লোড কোএফিসিয়েন্ট কতটুকু হবে, আর লং ডিরেকশনে কতটুকু যাবে সেটা আমরা ক্যালকুলেশন করে নিব। ব্যবহার একই রকম। তাহলে আমার কিন্তু 4টা টেবিল আছে মোট, ঠিক আছে। এবং এখন এক্সপ্লেন করার ব্যাপার হলো যে আমরা তাহলে নেগেটিভ মোমেন্ট টোটাল লোডের জন্য, ডেড লোড প্লাস লাইভ লোড টোটালটার জন্য একবারে ক্যালকুলেট করতেছি টেবিল থেকে, কিন্তু পজিটিভ মোমেন্ট কেন লাইভ লোড মোমেন্ট আর ডেড লোড মোমেন্ট আলাদা আলাদা ক্যালকুলেট করছি কেন? এটা একটা বিগ কোশ্চেন এবং এটার অ্যান্সার আমরা এখন খুঁজবো। তো তার জন্য আমি এক্সপ্লেন করতে পারি অথবা একটু রিডিংও পড়তে পারি। এক্সপ্লেন করতে গিয়ে যদি আমার মনে হয় একটু রিডিং করে যাই তাহলে আমাদের জন্য এক্সপ্লেন করাটা সহজ হবে। দ্য ডিটেইলস অফ দ্য টেবিল আর সেলফ এক্সপ্লানেটরি। মানে নিচে এই যে টিকাও দেওয়া আছে যে কিভাবে ব্যবহার করতে হবে। ম্যাক্সিমাম নেগেটিভ এজ মোমেন্টস অবটেইন হোয়েন both panels adjacent to the particular edge carry full dead and live load। এই যে এখানে কেন আমরা ডেড, মানে ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য নেগেটিভ মোমেন্ট ক্যালকুলেট করতেছি, একবারে কেন ক্যালকুলেট করতেছি? তাহলে দেখো ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট হবে তখন যখন আমার সবগুলা স্প্যানেই আমার হচ্ছে ডেড লোড এবং লাইভ লোড দুইটাই থাকবে। তো আমরা আসলে লোড প্যাটার্ন বলি, লোডিং প্যাটার্ন, তোমরা প্যাটার্ন লোড সম্পর্কেও পড়বা। প্যাটার্ন লোড, প্যাটার্ন বা প্যাটার্ন লোডিং। প্যাটার্ন লোডিং মানে হচ্ছে আমার যদি মনে করো 3টা স্প্যান থাকে ফর এক্সাম্পল একটা বিমের, তাহলে এইখানে আমার লাইভ ডেড লোড তো সব জায়গাতে আছেই, স্ট্রাকচারে সেলফ লোড তো থাকবেই, সেটা ডেড লোড সব জায়গাতে আছে। এখন মনে করো আমরা এই আমাদের একটা স্কুল বিল্ডিং যদি চিন্তা করি, তোমাদের কোন একটা রুমে ক্লাস আছে 2008-এ ক্লাস আছে, কিন্তু তার পাশের রুম 2010-এ কোনো ক্লাস নাই, তাহলে এটা কিন্তু তখন এমটি থাকতেছে, ঠিক আছে। তার মানে এটা কিন্তু লাইভ লোড জিরো, অথচ এটাকে কিন্তু ফুল লাইভ লোড আছে, লাইভ লোড ইকুয়াল টু ডব্লিউ এল। তো এরকম ভাবে প্যাটার্ন লোডিং কেও কিন্তু করতে হয়, যে কখনো লাইভ লোড আছে কখনো লাইভ লোড নাই। যদি বোথ স্প্যানে লাইভ লোড থাকে তাহলে বেন্ডিং মোমেন্ট একরকম, যদি একটাতে থাকে আর একটাতে না থাকে তখন আর একরকম, আর যদি দুইটাতেই লাইভ লোড না থাকে তখন কিন্তু বেন্ডিং মোমেন্ট আর একরকম, শুধু ডেড লোডের জন্য হবে। তো এরকম প্যাটার্ন লোডিং আসলে চিন্তা করতে হয়, এখানে সেই বিষয়টাই হাইলাইট করা হয়েছে। যে আমি তো স্ট্রাকচার ডিজাইন করতে চাই, আমার এই স্ট্রাকচারের উপরে সর্বোচ্চ যে লোড আসতে পারে সেটার কথা চিন্তা করেই। তাহলে যদি বোথ স্প্যানে ডেড লোড লাইভ লোড দুইটাই থাকে, ডেড লোড তো আর যাচ্ছে না কোথাও, বোথ স্প্যানে যদি লাইভ লোড থাকে তাহলে নেগেটিভ মোমেন্ট তখন ম্যাক্সিমাম হয়। কিন্তু যদি এমন হয় যে একটা স্প্যানে লোড লাইভ লোড আছে আর একটা স্প্যানে নাই, তখন কিন্তু নেগেটিভ মোমেন্ট ম্যাক্সিমাম হবে না। তো তাহলে আমি জানি যে ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট কখন হবে, যখন সবগুলো স্প্যানেই লাইভ লোড থাকবে তখন। তো এ কারণে ডেড লোড তো আছেই, প্লাস সব স্প্যানে লাইভ লোড আছে, সেটা ধরেই আমি টোটাল মোমেন্টের জন্য নেগেটিভ মোমেন্ট একবারে ক্যালকুলেট করছি, ঠিক আছে, ম্যাক্সিমাম ইফেক্ট নেওয়ার জন্যই। কিন্তু পজিটিভ মোমেন্ট যখন ক্যালকুলেশন করব মিড স্প্যানে, তখন হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট আমি পাবো যখন অল্টারনেট স্প্যান গুলাতে আসলে লাইভ লোড প্রেজেন্ট থাকবে। তোমরা ইনফ্লুয়েন্স নাইনেও পড়বা, সামনের ক্লাসে দেখবা যে একটা স্প্যানে অল্টারনেট স্প্যান গুলাতে থাকলে পজিটিভ মোমেন্ট আসলে ম্যাগনিফাইড হয়, বেশি হয়। তার মানে একটা স্প্যানে লাইভ লোড থাকবে আর একটা স্প্যানে থাকবে না, সেই অবস্থায় যে স্প্যানে আসলে লাইভ লোড আছে সেই স্প্যানে ম্যাক্সিমাম লাইভ লোড মোমেন্ট আসবে, পজিটিভ মোমেন্ট। নেগেটিভ মোমেন্ট কিন্তু ম্যাক্সিমাম হবে যখন সব জায়গাতেই লাইভ লোড থাকবে, আর পজিটিভ মোমেন্ট ম্যাক্সিমাম হবে তখন যখন অল্টারনেট স্প্যান গুলাতে লাইভ লোড থাকবে। তো এই কারণে আসলে ডেড লোড এবং লাইভ লোডের জন্য পজিটিভ মোমেন্ট ডিফারেন্ট করে ক্যালকুলেট করতে হবে। তো এই কারণটাই এখানে বলা আছে। আমরা একটু রিড করি তাহলে। নেগেটিভ মোমেন্টের জন্য পেয়ে গেলাম যে যখন বোথ স্প্যানেই মানে সবগুলো স্প্যানেই লাইভ লোড প্রেজেন্ট থাকবে তখন কিন্তু নেগেটিভ মোমেন্ট ম্যাক্সিমাম হবে।
তার জন্য কি বলা হচ্ছে, হেন্স মোমেন্ট ইজ কম্পিউটেড ফর দিস টোটাল লোড। দেখো টোটাল লোড নেওয়া হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য। দ্য কোড প্রোভাইডস দ্যাট নেগেটিভ মোমেন্টস অ্যাট ডিসকন্টিনিউয়াস এজ শ্যাল বি অ্যাজিউমড ইকুয়াল টু 1/3 অফ দ্য পজিটিভ মোমেন্টস ফর দ্য সেম ডিরেকশন। রিমেম্বার, তাহলে ইন্টেরিয়র স্প্যানে আমার এটা নেগেটিভ মোমেন্ট আমি পাচ্ছি, আর ডিসকন্টিনিউয়াস এজে আমি তাহলে কতটুকু নিব? ডিসকন্টিনিউয়াস এজ যেখানে আসলে কন্টিনিউটি নাই, মানে ওখানে রেস্ট্রেইন নাই। ওই যে আমরা তো আসলে জিরো নিতে পারতাম, কিন্তু না, সেখানে আমার পজিটিভ মোমেন্ট মিডিল স্টিপে যে পজিটিভ মোমেন্ট আসবে তার 1/3 নিতে হবে, এটাকে জিরো করা যাবে না, সেটা বলা হচ্ছে। ওয়ান মাস্ট প্রোভাইড ফর সাচ মোমেন্টস, মানে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে বা ডেপথ প্রোভাইড করতে হবে, সেটার কথা বলা হচ্ছে। ওয়ান মাস্ট প্রোভাইড ফর সাচ মোমেন্টস বিকজ some degree of restraint is provided discontinuous edges by the torsional rigidity of the edge beam or by the supporting wall। মানে কিছুটা রিজিডিটি কিন্তু দেওয়া হয়, পাই সেজন্য আসলে প্রোভাইড করতে হবে। তো নেগেটিভ মোমেন্ট চলে গেল, এখন আমরা পজিটিভ মোমেন্টে আসি। As for positive moments, there will be little, if any, rotation at the continuous edges if load alone is acting, if dead load alone is acting। এটা আসলে তাহলে রোটেশনের উপরে নির্ভর করতেছে। আমি যদি রোটেশন দিয়ে তোমাদের কিভাবে বোঝাতে চাই, মনে করো একটা স্প্যানের দুই সাইডে আসলে, মানে একটা ফ্লোরের দুই সাইডে পাশাপাশি দুইটা সাইডে পূর্ণ লোড আছে আর কি। এইটার এখানেও লাইভ লোড আছে, এখানেও লাইভ লোড আছে, ডেড লোড তো দুইটাতেই আছে। তাহলে এটার আমি যদি ক্রস সেকশন দেখি, দেখো এই স্ল্যাব গুলার একটা ক্রস সেকশন এখানে দেখতে চাই, তাহলে এটাতে লাইভ লোড আছে, এটাতে নাই। তাহলে কি হবে, এটা লাইভ লোডের কারণে এটার কার্ভেচারটা আসলে এরকম হবে, বেশি হবে। অথচ এই পাশে শুধু ডেড লোড থাকা, এটার কার্ভেচারটা কিন্তু কম হবে। তাহলে এখানে কার্ভেচার ডিফারেন্সের কারণে এখানে কিন্তু আসলে পজিটিভ মোমেন্ট ইম্প্যাক্টটা বেশি পড়বে। কিন্তু নেগেটিভ মোমেন্ট আসলে ম্যাক্সিমাম হবে কখন? এই নেগেটিভ মোমেন্ট এখানে কার্ভেচার আসলে দুই সাইডে যদি ডেড লোড লাইভ লোড দুইটাই থাকে, লাইভ লোড দুই পাশেই যদি থাকে, তাহলে এখানে তোমার আনব্যালেন্স মোমেন্ট থাকতেছে কম এবং ম্যাক্সিমাইজ হচ্ছে, এখানে রোটেশনটা কম থাকতেছে। সো দেখো পজিটিভ মোমেন্ট আসলে ম্যাক্সিমাম হবে এই কারণেই, যখন এক স্প্যানে পজিটিভ মোমেন্ট লাইভ লোড থাকতেছে আর এক স্প্যানে থাকতেছে না, তখন ওই যে রোটেশনের কারণে আসলে এক ডিরেকশনে তোমার হচ্ছে মোমেন্ট বেশি চলে আসবে। তো এখানে এটা আমি আবার একটু পড়তেছি। অ্যাজ ফর পজিটিভ মোমেন্টস দেয়ার উইল বি লিটিল ইফ এনি রোটেশন এট দ্য কন্টিনিউয়াস এজেস ইফ ডেড লোড অ্যালোন ইজ অ্যাক্টিং। দেখো শুধু যদি ডেড লোড থাকে তাহলে দুই পাশেই ডেড লোড অলমোস্ট সেম, যদি সেম স্প্যান হয়, তাহলে ডেড লোড মোটামুটি থিকনেস সেম থাকলে সেম মোমেন্টই আসবে। তাহলে দুইটার মাঝে কিন্তু মোমেন্টের ডিফারেন্সটা থাকবে অলমোস্ট জিরোর কাছাকাছি। সো রোটেশনাল মোমেন্ট কম বেশি হলে তো রোটেশনটা আসলে আসবে, শুধু ডেড লোডের জন্য আসলে হবে না। কিন্তু বিকজ দ্য ডেড লোডস অন বোথ অ্যাডজাসেন্ট প্যানেলস টেন্ড টু প্রডিউস অপোজিট রোটেশনস হুইচ ক্যান্সেল অর নিয়ারলি সো, একটা একটাকে ক্যান্সেল করে দিচ্ছে, যেগুলো আসলে ওখানে মোমেন্টের ম্যাগনিটিউড থাকতেছে কম, মানে মোমেন্ট না আসলে রোটেশনের অ্যামাউন্ট। হেন্স ফর দিস কন্ডিশন দ্য কন্টিনিউয়াস এজ ক্যান বি রিগার্ডেড অ্যাজ ফিক্সড। তার মানে আমি কন্ডিশন বোথ এন্ডকে ফিক্স ধরতে পারি। and the appropriate coefficients for dead load moments are given in table 4.3, যে পরের টেবিল যেটা ডেড লোডের জন্য পজিটিভ মোমেন্ট কতটুকু হবে। on the other hand maximum live load moments are obtained when live load is placed only on the particular panel and not any of the adjacent panels। তার মানে একটা প্যানেলে দিব তো তার চারপাশে যে আর প্যানেল থাকবে সেগুলোতে লোড থাকবে না। আমি যেটা বলেছি যে একটা প্যানেল লোড লাইভ লোড থাকবে আর একটা প্যানেলে থাকবে না, সেই কন্ডিশনে লাইভ লোডের কারণে ম্যাক্সিমাম মোমেন্ট আসবে। কেন? ইন দিস কেস সাম রোটেশন উইল অকার at all continuous edges. As an approximation, the code assumes 50% restraint for calculating these live load moments. The corresponding coefficients are given in table 4.4। তার মানে 3 নাম্বার টেবিল যেটা লাইভ লোডের জন্য পজিটিভ মোমেন্ট। তারপরে হচ্ছে finally for computing shear in the slab and loads on the supporting beams, table 4.5 gives the fraction of the total load W which are transmitted in the two directions। তার মানে শেয়ার ক্যালকুলেশনের জন্য টেবিল 4 নাম্বার টেবিল যেটা সেটা ব্যবহার করব। It is easily checked that for case 1 and 2 these fractions are in exact accord with equation 4.1। ইকুয়েশন 4.1 এ যা আছে আমরা এখানে দেখাচ্ছি না, বাট ওটা যে কন্ডিশন, ওই যে লোড ট্রান্সফার মেকানিজম, যে প্রথমে যে ইকুয়েশনটা দেখাইছিলাম আসলে সেটাই, যে রেশিও কত হলে কোন ডিরেকশনে কতটুকু লোড যাবে। তো বোথ রেশিও যদি 1:1 হয়
তাহলে শর্ট ডিরেকশন লং ডিরেকশনে কিন্তু 50-50 যাবে। আমরা সেটাই দেখেছি যে স্কোয়ার স্ল্যাবের জন্য শর্ট ডিরেকশনে লোডের 50% যাচ্ছে, লং ডিরেকশনে লোডের 50% যাচ্ছে, এইভাবে মানে শেয়ার ক্যালকুলেশনের জন্য, ডিপেন্ডিং অন দ্য পার্টিকুলার এস কানেকশনস। সো এখানে আমরা আরেকটু পড়বো, সিন্স পজিটিভ মোমেন্ট স্টিল ইজ প্লেসড ইন টু লেয়ার্স, দ্য ডিস্টেন্স ডি ফর দ্য আপার লেয়ার ইজ স্মলার দ্যান দ্যাট ফর দ্য লোয়ার লেয়ার। এই কথাগুলো আমরা বলে ফেলেছি যে মোমেন্ট আসলে কোন দিকে বেশি আসবে, শর্ট ডিরেকশনে কিন্তু মোমেন্ট বেশি, তাহলে শর্ট ডিরেকশনের পজিটিভ মোমেন্টের জন্য রিইনফোর্স নিচে রাখবো, শর্ট ডিরেকশনে নেগেটিভ মোমেন্টের জন্য রিইনফোর্সমেন্ট উপরে রাখবো, আর লং ডিরেকশনের রিইনফোর্সমেন্ট গুলো তাহলে তার ইনার সাইডে থাকবে, মানে মিডিল স্প্যানে বটমটার উপরে থাকবে, মানে সেকেন্ড বটম হবে, আবার টপ ডিরেকশনে লং ডিরেকশনে টপ রিইনফোর্সমেন্ট যেটা হবে সেটা হবে শর্ট ডিরেকশনে টপ রিইনফোর্সমেন্টের নিচে, এরকম ভাবে এখানে সেই কথাগুলোই বলা আছে। আমরা স্পেসিং কিভাবে ক্যালকুলেশন করব সেগুলা ঠিক আমরা আগের ক্লাস পর্যন্ত যা যা শিখেছি ঠিক তাই। এখানে দেখো, আমি এটা একটু ডিফারেন্সটা দেখানোর জন্য এটা বলবো। To limit deflections, the code provides that the minimum thickness of a 2-way slab shall be 3.5 inch or panel perimeter divided by 180, whichever is greater. এটা এখনো তোমরা ডিপ্লোমাতে শিখে আসছো এবং এটা অনেকে এখনো ব্যবহার করে, কিন্তু পার্থক্যটা আমরা দেখতে পারি। আমরা ডাইরেক্ট ডিজাইন মেথডস এর আগেই কিন্তু স্ল্যাবের মিনিমাম থিকনেস কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখেছি, তাই না? তো সেখান থেকে কিন্তু আমি আসলে এখনো ওই মেথড গুলা ইউজ করেই আমি স্ল্যাবের মিনিমাম থিকনেস নির্ণয় করব। আর এই যে 180 পেরিমিটার ডিভাইডেড বাই 180, এটা করে আসলে তোমার এটা আসলে অনেক বেশি ডেপথ আসবে, এখন যা লাগে তার তুলনায় আরো বেশি আসবে। দেখবে আমরা যদি আমাদের ওই যে ইকুয়েশন গুলো অলরেডি শিখেছি এসিআই কোডের বর্তমান ইকুয়েশন, সেটা দিয়ে 7 ইঞ্চ আসলে এটাতে হয়তো 8 ইঞ্চ 9 ইঞ্চ পর্যন্ত চলে আসবে, বাট কোনোভাবেই 3.5 ইঞ্চ নিচে বেশি 3.5 ইঞ্চের কম হতে পারবে না। আর ওই আমাদের যে এসিআই কোডের কারেন্ট রিকোয়ারমেন্ট সেখানে কিন্তু বিভিন্ন ভাবে বলা আছে, যেমন ফ্ল্যাট প্লেট হলে সেটা মনে হয় উইদাউট ড্রপ প্যানেল হলে 5 ইঞ্চির কম হতে পারবে না, এরকম বলা আছে। ড্রপ প্যানেল যদি দেই তাহলে 3.5 ইঞ্চের নিচে চেয়ে কম হতে পারবে না, এরকম বলা আছে। সো এই কথাগুলো গেল। আর রিইনফোর্সমেন্ট কাট অফ বেন্ড পয়েন্ট, সেটাও আমি বলেছি 2-ওয়ে স্ল্যাবের জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি। আমি বলেছিলাম যে 2-ওয়ে স্ল্যাবের জন্য আসলে বিমের যে রিইনফোর্সমেন্ট কাট অফ বেন্ড পয়েন্ট আছে সেটাই দিতে পারি। এখানে আবার আগের রিকোয়ারমেন্ট অন্যরকম ছিল, ঠিক আছে? আগের রিকোয়ারমেন্ট ছিল অন্যরকম। আমি এখানে কি একটু পড়ে শোনাবো? আমার মনে হয় দরকার নাই, কারণ আমরা যেহেতু এটা ইউজ করব না, অতএব আমি আর পড়ছি না। আগের রিকোয়ারমেন্ট ছিল যে স্ল্যাবের স্প্যানের জাস্ট 1/16 হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট, তার মানে নেগেটিভ মোমেন্ট আর বেন্ডিং মোমেন্ট যেখানে সে আসলে জিরো হয়ে যাবে, মাঝখানে ইনফ্লেকশন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ওই স্ল্যাবের 1/6, তার মানে 6/1 আসলে, তার মানে কলাম স্টিপের হচ্ছেও ছোট। তো তারপরেও কিন্তু তোমাকে ওই পয়েন্টের পরে ডেভেলপমেন্ট লেন্থ পর্যন্ত প্রোভাইড করতে হবে। সো এই রিকোয়ারমেন্ট গুলো আসলে এখনো ভ্যালিড না, এজন্য আমরা ওগুলো দেখবো না। আমরা আসলে ওই 2-ওয়ে স্ল্যাব যেভাবে ডিটেইল করি, আমরা আগের ক্লাসেও বলেছি যে এটা আসলে বিমের যেভাবে বেন্ড করলে যেভাবে বিমে করি, আর স্ল্যাবের রিইনফোর্সমেন্ট কাট অফ করলে যেভাবে বিমের রিইনফোর্সমেন্ট কাট অফ করি সেভাবেই প্রোভাইড করব, ঠিক আছে? আর তুমি যদি আসলে ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেট করে প্রোভাইড করো, দ্যাটস ওকে টু, যে আমার এখানে ডেভেলপমেন্ট লেন্থ কত লাগতেছে তাহলে আমি মিনিমাম সেইটুকু প্রোভাইড করব, তাহলেও সেটা সম্ভব। কিন্তু সিম্পলিফাই করার জন্য আমরা ওই যে বেন্ড পয়েন্ট কাট অফ পয়েন্ট যেগুলা টেবুলার ফর্মে দেওয়া আছে, গ্রাফ করে দেখানো আছে, মানে ফটোতে দেখানো আছে ফিগারে, সেইভাবেও কিন্তু প্রোভাইড করতে পারি। তো এখানে আমি আসলে জাস্ট বিএসডিসি গাইডলাইন এই অল্টারনেট ডিজাইন এর জন্য কি কি বলা আছে, কন্ডিশন কি কি, সেগুলোও দেখাইলাম, দেখাইছি আমি। এই স্পেসিফিকেশন গুলো একবার ছোট করে একটু পড়ে যেতে চাই। দিস প্রভিশনস অফ দ্য সেকশন মে বি ইউজড অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু দোজ, মানে যে ডাইরেক্ট ডিজাইন মেথড আর ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথডের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা যায় সেটার কথা বলা হচ্ছে। Supported by 4 edges by walls, supported on all 4 edges by walls, steel beams or monolithic concrete beams, having a total depth not less than 3 times the slab thickness. তার মানে বিম যেটা আমি ব্যবহার করব তার ডেপথ যেন স্ল্যাবের থিকনেসের তিনটার চেয়ে বেশি হয়, সেরকম ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবো। Panels shall be rectangular with a longer to shorter center to center support than ratio of not greater than 2, মানে অবশ্যই 2-ওয়ে স্ল্যাব হতে হবে। প্রথম রিকোয়ারমেন্টটা এই যে এটা যেটা বললাম এটা একটু ইম্পর্টেন্ট, তার মানে বিম যেটা প্রোভাইড করব তার ডেপথ মিনিমাম হতে হবে স্ল্যাবের যে থিকনেস তার 3 গুণের চেয়ে বেশি, ঠিক আছে?
আর পরেরটা অবশ্যই 2 স্ল্যাব হতে হবে। আর তারপরটা দেখো, দ্য ভ্যালু অফ এজ এ রিলেটিভ স্টিফনেস আলফা F1 L2 ডিভাইডেড বাই L1 শ্যাল বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। তার মানে বিমের এই যে এটা কিন্তু এইটার সাথে আসলে রিলেটেড, 1 নম্বরের সাথে 3 নম্বর রিলেটেড। ডেপথ যত বেশি হবে এই ভ্যালুটা একের চেয়ে একের কাছাকাছি তার চেয়ে বেশি হবে। এরপরে অ্যানালিসিস বাই দ্য কোএফিসিয়েন্ট মেথড। এখানে বলা হচ্ছে আমরা টেবিল ব্যবহার করে যেটা করব, দ্য নেগেটিভ মোমেন্টস এন্ড dead load and live load positive moments in the two directions shall be computed from table 6.8, 6.6.8, 6.6.9 and 6.6.10। এই যে নিচে যে টেবিলগুলো দেখাইলাম সেই টেবিলগুলাই এটা হচ্ছে এই যে 6.6.8, দেখো টেবিল 6.6.8 ফর নেগেটিভ মোমেন্ট। আর শিয়ারের জন্য শিয়ার ইন দ্য স্ল্যাব এন্ড লোডস অন দ্য সাপোর্টিং বিমস শ্যাল বি কম্পিউটেড ফ্রম টেবিল 6.6.11। তার মানে যে শেষের 4 নম্বর টেবিল। অনুরূপ ভাবে শিয়ার অন সাপোর্টিং বিম, এটা তো বিম চ্যাপ্টারে চলে যাবে। ডিফ্লেকশন ক্যালকুলেশন, থিকনেস অফ স্ল্যাবস সাপোর্টেড অন ওয়ালস অর স্টিপ বিমস অন অল সাইডস শ্যাল স্যাটিসফাই দ্য রিকোয়ারমেন্টস অফ সেকশন 6.2.5.3। স্ল্যাবের যে মিনিমাম রিকোয়ারমেন্ট আমরা যে থিকনেস প্রোভাইড করার মাধ্যমে যে ডিফ্লেকশন কন্ট্রোল করি, এখানে সেটা বলা হচ্ছে। তার মানে এই স্ল্যাবের থিকনেস মিনিমাম কত আমি প্রোভাইড করব, আমার এসএ কোডের এখনকার রিকোয়ারমেন্ট ডিডিএক্ট ডিজাইন মেথডের আগে যেটা আমরা পড়েছি সেটা। তোমাদেরকে এই একটু আগে যেটা দেখালাম যে পেরিমিটার ডিভাইডেড বাই 180 অথবা মিনিমাম 3 ইঞ্চ, এটা কিন্তু আর ভ্যালিড নয়, খেয়াল করো। ঠিক আছে? তো এই পেরিমিটার ডিভাইডেড বাই 180 করে দিয়ে খুব সহজেই আমি ক্যালকুলেশন করে বলে দিলাম যে স্ল্যাবের থিকনেস এত দিলে চলবে। ইউ আর রং। রিইনফোর্সমেন্ট, একই কথা, আমরা স্ল্যাব ওই বিমের জন্য যেভাবে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি এখানেও তাই। আমরা অলরেডি সব কথা শিখে ফেলেছি। স্পেসিং রিকোয়ারমেন্ট আমরা এই বইয়ের যে পার্টটুকু তোমাদের দিয়েছি এখানে যদি পড়ো তাহলে দেখবা যে স্ল্যাবের রিইনফোর্সমেন্টের ম্যাক্সিমাম স্পেসিং এর কথা বলা, সরি হ্যাঁ ম্যাক্সিমাম স্পেসিং এর কথা বলা আছে 3 times the thickness of the slab. That's true for one way slab now, but two way slab যদি হয় তাহলে ম্যাক্সিমাম স্পেসিং রিইনফোর্সমেন্ট স্ল্যাব থিকনেস এর 2 times এর বেশি হতে পারবে না এগেইন। ঠিক আছে? সেই কথাগুলো এখানে বলা আছে। কর্নার রিইনফোর্সমেন্ট যে দিতে হবে এটা এখনো স্টিল ট্রু, আমরা কর্নার রিইনফোর্সমেন্ট অলরেডি দেখে ফেলেছি, আবার পড়েছিও সেভাবে। আর এখানে টেবিল গুলা দেওয়া আছে, আমরা এখন জাস্ট এক্সাম্পলে চলে আসব। তাহলে এক্সাম্পলে আমরা এই এক্সাম্পলটা দেখে আজকের ক্লাস শেষ করব। ডিজাইন এ স্ল্যাব প্যানেল 20 ফিট বাই 25 ফিট টু সাপোর্ট এ ইউনিফর্ম লাইভ লোড অফ 125 পিএসএফ। 125 পিএসএফ তার মানে এটা একটা ওয়্যার হাউস সম্ভবত। আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য বিএনবিসি বলতেছে লাইভ লোড 40 পিএসএফ হয়, আরো যদি হেভি করতে চাও 60 পিএসএফ পর্যন্ত নেওয়া যায়। ক্লাসরুমের জন্য মনে হয় 60 পিএসএফ বা 100 পিএসএফ, অফিসের জন্য 100 পিএসএফ এরকম। তো ওয়্যার হাউসের জন্য সাধারণত এরকম 100, 125, এমনকি 250 পিএসএফ, অনেক বেশিও হতে পারে। এনিওয়ে আমরা যাই, এটা সম্ভবত ওয়্যার হাউস টাইপের কিছু হবে। দ্য প্যানেল ইজ এ কর্নার প্যানেল। তাহলে আমাকে দেখো কর্নার প্যানেলের কথা বলা হচ্ছে, তাহলে ওই যে কেস কোনটার সাথে মিলবে সেটা আমাকে হিসাব করতে হবে। কর্নার প্যানেল মানে দুই এন্ড ডিসকন্টিনিউয়াস আর পারপেন্ডিকুলার দুই এন্ড হচ্ছে কন্টিনিউয়াস হবে। ঠিক আছে? এ 3000 psi concrete and steel with Fy equal to 60,000 psi are used in connection with ultimate strength design. তাহলে খেয়াল করো, আমাকে ডিজাইন করতে হবে আলটিমেট স্ট্রেংথ মেথডে, ওয়ার্কিং স্ট্রেংথ মেথডে না। মানে কোশ্চেনটাতে বলা হচ্ছে তুমি যদি এটা ডব্লিউসিটি মেথডে ডিজাইন করতে চাও, বিএনবিসি এখনো তোমাকে অ্যালাউ করছে, তুমি করতে পারো। দ্য মিনিমাম থিকনেস বাই কোড 90 ডিভাইডেড বাই 180। এই যে এটা দিয়ে কিন্তু আমরা এখন আর নির্ণয় করতে পারবো না, কিন্তু এক্সাম্পলে যেহেতু আছে এই জন্য আমি দেখাচ্ছি। আমি তোমাদের মানে কারেন্ট রিকোয়ারমেন্টের সাথে মিট করা এক্সাম্পলটা করাতে পারিনি, এই জন্য দুঃখিত। সো এটা এখন আসলে ভ্যালিড না। আমাদের ওই যে যে ক্রাইটেরিয়া গুলো আছে এসিআই কোডের রিকোয়ারমেন্ট, এখন বিএনবিসি এর রিকোয়ারমেন্ট কিন্তু তাই, সেটা ফুলফিল করে তোমাকে থিকনেস, মিনিমাম থিকনেস প্রথমে নির্ণয় করতে হবে। তো এখানে থিকনেস আসলো কত, 6 ইঞ্চ উইল বি ইউজড for heavy loads actually, such as warehouse. Deeper slabs lead to steel savings which frequently prove more economical than minimum thickness slabs. সো এখানে একটু বলতেছে যে আমরা ডেপথ যদি বাড়ায় দেই তাহলে আসলে স্টিলের সেভিংসটা অনেক বেশি বাড়ে আর কি। কনসিকুয়েন্টলি দ্য ডেড লোড ইজ, ডেড লোড ক্যালকুলেশন করে নিল। এখানে 6 ইঞ্চ মানে হচ্ছে হাফ ফিট, তাকে 150 দ্বারা গুণ করলে কংক্রিটের ইউনিট ওয়েট, তাহলে প্রতি স্কোয়ার ফিটে তার ডেড লোড পেয়ে গেলাম। and design loads for ultimate strength design.
এখন একটু পার্থক্যটা দেখো, এই যে যে লোড ফ্যাক্টর গুলা ইউজ করেছে সেগুলো আমরা কারেন্টলি কত ইউজ করি আর সেই 1978 কত ইউজ করা হতো। দেখো লাইভ লোডের ফ্যাক্টর কত নিয়েছে, লাইভ লোড হচ্ছে 125 পিএসএম, তাকে ফ্যাক্টরাইজ করেছে হচ্ছে 1.8 দিয়ে। আমরা কারেন্টলি এটা কত ইউজ করি, এটা ইউজ করি 1.6। আর ডেড লোড কোএফিসিয়েন্ট কত নিয়েছে, ডেড লোড ফ্যাক্টর 1.2 নিয়েছে, আমরা কারেন্টলি কত ইউজ করি 1.2। আমরা এই কারেন্টটাই কিন্তু ইউজ করব ডিজাইন যখন তুমি করবা, ঠিক আছে। তাহলে দেখো আগে কিন্তু অনেক বেশি ছিল, এটা কমে প্রথমে 1.4 ডেড লোডের জন্য, 1.7 লাইভ লোডের জন্য হলো, তারপরে এখন আসছে 1.2 আর হচ্ছে 1.6। তাহলে আমরা টোটাল ফ্যাক্টর লোড পেয়ে গেলাম, যেহেতু আমরা আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন করব সেই জন্য। তাহলে এখন আমরা মোমেন্ট ক্যালকুলেশন করে ফেলি, মোমেন্ট ক্যালকুলেশনস ফর মিডল স্ট্রিপ। তাহলে আমার তার জন্য, এটা কিন্তু মিডল স্ট্রিপের করা হচ্ছে, কলাম স্ট্রিপে আমরা এখনো যাচ্ছি না, মিডল স্ট্রিপের জন্য ফার্স্ট করতেছি। দেখো এম, এম কত হচ্ছে, এম হচ্ছে অবশ্যই এটা শর্ট স্প্যান ডিভাইডেড বাই বি হচ্ছে লং স্প্যান। খেয়াল করো এটা অবশ্যই একের চেয়ে কম হবে সবসময়, বা স্কোয়ারও যদি হয় তাহলে কিন্তু এক হবে, এক বা একের চেয়ে কম হতে হবে। 1.2 এর জন্য কিন্তু টেবিলে কোনো ভ্যালু নেই, সো রিমেম্বার এ হচ্ছে শর্ট স্প্যান, বি অলওয়েজ লং স্প্যান। তাহলে 80 পেয়ে গেলাম, তার মানে আমি রোটা পেয়ে যাচ্ছি। আর কলাম নাম্বারটা কিভাবে পাবো, ওই যে কর্নার প্যানেল যে বলা আছে সেইখান থেকে, তার মানে 2 এর মানে পারপেন্ডিকুলার 2s হচ্ছে অ্যাডজাসেন্ট, 2 প্যানেল হবে, 2s হবে ডিসকন্টিনিউয়াস আর 2s হবে কন্টিনিউয়াস, সেরকম ক্ষেত্রে। দ্য নেগেটিভ মোমেন্টস এট কন্টিনিউয়াস এস ফ্রম টেবিল 4.2 আর, আমরা একটু টেবিল থেকে দেখে আসি এটা কত পাই। 0.8 হচ্ছে এম আর কর্নার প্যানেল, তাহলে তার জন্য মোমেন্ট কোএফিসিয়েন্ট কত কত দেখো, নেগেটিভ শর্ট ডিরেকশনে নেগেটিভ মোমেন্ট হচ্ছে 0.007, আর লং ডিরেকশনে নেগেটিভ মোমেন্ট এমবি সেটা হচ্ছে 0.02। তাহলে টোটাল মিলে কিন্তু 100। আমি একটু জাস্ট টেবিল থেকে দেখায় আসি তোমাদের। টেবিল 1 কিন্তু নেগেটিভ মোমেন্ট ক্যালকুলেশন করতেছি আমরা, তাহলে টেবিল হচ্ছে প্রথম টেবিলটা আসবে, এই টেবিলটা নেগেটিভ মোমেন্টের জন্য, এবং লোড নিব টোটাল লোড কিন্তু তখন। তো তাহলে আমার কোনটা কেস, কেস কোনটা হয় দেখো, কেস হয় কিন্তু কেস 4 কর্নার প্যানেল, তাহলে 2s কন্টিনিউয়াস হবে কর্নার প্যানেল আর 2s হবে ডিসকন্টিনিউয়াস, তাই না। তাহলে কেস হবে কিন্তু 4। আর আমার রেশিও কত আসছে, এম, এম রেশিও আসছে হচ্ছে 8। তাহলে আমাকে আসতে হবে কেস 4, তার মানে এই কলামটা আর এই রো, এই যে এই রোটা, তার মানে সাব রো, এই দুইটা মিলিয়ে। তাহলে দেখো এই যে শর্ট ডিরেকশনের মোমেন্ট কোএফিসিয়েন্ট 0.07 আর লং ডিরেকশনে 0.029, ঠিক আছে। এভাবে আমরা কোএফিসিয়েন্ট গুলা নিয়ে আসতে পারবো। তাহলে শর্ট ডিরেকশনে মোমেন্ট কোএফিসিয়েন্ট নিয়ে ফেললাম এটা, আর এটা হচ্ছে টোটাল লোড, দেখো এই যে টোটাল লোড এটা হচ্ছে ডব্লিউ, ঠিক আছে। টোটাল লোড যেটা সেটা হচ্ছে ডব্লিউ, এখানে টোটাল লোডটাই হচ্ছে আমার ডব্লিউ, এটা হলো ডব্লিউ এর ভ্যালু, এইটাই হচ্ছে ডব্লিউ আর কি। আর এটা হচ্ছে যে শর্ট ডিরেকশনের, তার মানে এ স্কোয়ার, এই যে এটা হচ্ছে লং ডিরেকশনের বি স্কোয়ার, আর এটা হচ্ছে যে সি বি, আর এটা হচ্ছে আমার সি এ। তো এইভাবে আমরা নেগেটিভ মোমেন্ট ফিট পাউন্ডে পেয়ে গেলাম, তাকে পাউন্ড ইঞ্চে নিয়ে গেছে, তার মানে 12 টাইমস আবার 1000 দিয়ে গুণ করলে আমরা পাউন্ড, ফিট পাউন্ড থেকে পাউন্ড ইঞ্চে চলে গেছি। এভাবে করে ফেললাম। এখন আমরা পজিটিভ মোমেন্ট ক্যালকুলেশন করব, তাহলে তারপরের টেবিলে যাব, ডেড লোডের জন্য এই টেবিল আর লাইভ লোডের জন্য এই টেবিল। আর কোএফিসিয়েন্ট একইভাবে নিয়ে আসতে পারবা, ডেড লোডের জন্য পজিটিভ মোমেন্ট পেয়ে গেলাম শর্ট ডিরেকশনে, ওই ডেড লোডের জন্য, সরি ডেড লোডের জন্য লং ডিরেকশনে মোমেন্ট ক্যালকুলেট করেছে এখানে, ঠিক আছে। এরপরে হচ্ছে লাইভ লোডের মোমেন্ট ক্যালকুলেট করব, তাহলে শর্ট ডিরেকশনে লাইভ লোডের মোমেন্ট, এই যে কোএফিসিয়েন্ট এখান থেকে নিয়ে এটা ক্যালকুলেশন করে ফেললো, লং ডিরেকশনে লাইভ লোড মোমেন্ট এখানে ক্যালকুলেশন করে ফেললো। তো তাহলে পজিটিভ মোমেন্ট শর্ট ডিরেকশনে টোটাল কত আসলো, শর্ট ডিরেকশনে টোটাল কত আসলো, এই যে এটা হচ্ছে শর্ট ডিরেকশনে, শর্ট ডিরেকশনে টোটাল, আর এটা হচ্ছে লং ডিরেকশনে টোটাল, ঠিক আছে। এই জন্য এটা যে টোটাল করেছে মানে এই দুইটা আবার সাম করেছে, মানে ডেড লোড মোমেন্ট প্লাস লাইভ লোড মোমেন্ট। আগেরটা যেমন টোটাল একবারই পেয়ে গেছিলাম আমরা এখানে নেগেটিভ মোমেন্ট, এখানে কিন্তু লাইভ লোড আর ডেড লোডের জন্য আলাদা করে তারপরে সাম করা হলো, ঠিক আছে। অনুরূপভাবে লং ডিরেকশনও ডেড লোড এবং লাইভ লোড মোমেন্ট সাম করে আমরা যেটা পেয়ে গেছি, সাম আপ করে। তারপরে নেগেটিভ মোমেন্ট এট ডিসকন্টিনিউয়াস এজ, যেহেতু এটা কর্নার প্যানেল, তাহলে এটা ছিল পজিটিভ মোমেন্ট আর উপরেরটা ছিল কিন্তু কন্টিনিউয়াস এজে, ঠিক আছে। কন্টিনিউয়াস এজ দেখো এই যে এখানে হাইলাইট করা আছে, কন্টিনিউয়াস এজে ছিল এটা। আর পজিটিভ মোমেন্ট তো মিড স্প্যানে আসবে, পজিটিভ মোমেন্ট। আর এখন আমরা ক্যালকুলেট করতেছি যেহেতু কর্নার প্যানেল, তাহলে ডিসকন্টিনিউয়াস এজে কত, নেগেটিভ মোমেন্টস এট ডিসকন্টিনিউয়াস এজ। তো তার জন্য কোএফিসিয়েন্ট
কত হতে হবে, এখানে কিন্তু কোএফিসিয়েন্ট নাই। কি বলা হচ্ছে আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি যে ডিসকন্টিনিউয়াস এজ যদি হয়, ডিসকন্টিনিউয়াস এজে এসিআই কোডের রিকোয়ারমেন্ট হচ্ছে সেই এন্ডে মোমেন্ট জিরো না করে কতটুকু দিতে হবে, পজিটিভ মিড স্প্যানের যে পজিটিভ মিডল স্ট্রিপে যে পজিটিভ মোমেন্ট আসছে, মিডল স্ট্রিপের পজিটিভ মোমেন্ট শর্ট ডিরেকশনে দেখো এম এ, তার মানে শর্ট ডিরেকশনে, এ হচ্ছে শর্ট ডিরেকশন, বি হচ্ছে লং ডিরেকশন, শর্ট ডিরেকশনের নেগেটিভ মোমেন্ট ডিসকন্টিনিউয়াস এজে ওই ডিরেকশন ওই ওই ডিরেকশনের যে পজিটিভ মোমেন্ট, এই দেখো শর্ট ডিরেকশনের, এই যে শর্ট ডিরেকশনের পজিটিভ মোমেন্ট 72800 ইঞ্চ পাউন্ড, তার 1/3, জিরো না করে পজিটিভ মোমেন্ট যা আসছে ওই ডিরেকশনে তার 1/3 মিডল স্ট্রিপে। ঠিক আছে, আবার এটাও রিমেম্বার, মিডল স্ট্রিপে যা আসছে তার 1/3। আর নেগেটিভ মোমেন্ট লং ডিরেকশনেও তাহলে ডিসকন্টিনিউয়াস এজে লং ডিরেকশনে যে পজিটিভ মোমেন্ট ছিল 47300, এই যে এইটা তার 1/3। ঠিক আছে, তাহলে এটা গেল আমার ডিসকন্টিনিউয়াস এজের মোমেন্ট গুলো। এখন আমি মোমেন্ট গুলা পেয়ে গেছি। ডাইরেক্ট ডিজাইন মেথডে এই মোমেন্ট পাইতেই কিন্তু তোমাকে অনেক ক্যালকুলেশন করে আসতে হয়েছে, অথচ মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথড এখানে ডিরেক্টলি তুমি টেবিল থেকে আসলে পেয়ে যাচ্ছ। সো এই এই হচ্ছে এটার স্টিল সুবিধা, কিন্তু এটা অবসোলেট মেথড, ওল্ড মেথড। আমরা এখন রিইনফোর্সমেন্ট সিলেকশনে চলে আসব। তো এটা গেল শুধুমাত্র কিন্তু মিডিল স্ট্রিপের জন্য। দেখো, অনলি ফর মিডিল স্ট্রিপ। আমরা কিন্তু কলাম স্ট্রিপে এখনো যাই নাই। আমরা যে স্ট্রিপে ভাগ করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, কলাম স্ট্রিপের মোমেন্ট কিন্তু কম হবে যদি সিম্পলি সাপোর্টেড হয়, তার জন্য মানে ডিসকন্টিনিউয়াস এজে বিশেষ করে। ডিসকন্টিনিউয়াস এজ তার মানে সিম্পল সাপোর্ট, সেখানে কিন্তু মোমেন্ট যে অ্যাভারেজ মোমেন্টের জন্য ডিজাইন করব, সে কথাটা পরে আসবে। আর কন্টিনিউয়াস এজে যে মোমেন্ট আছে তার জন্য তো আমি অবশ্যই প্রোভাইড করব কন্টিনিউয়াস এজে, যেখানে কলাম স্ট্রিপে যেখানে মোমেন্ট আসছে সেটা নেগেটিভ মোমেন্ট আর কি। এখন আমরা রিইনফোর্সমেন্ট ডিজাইনে চলে আসি। আমার কার্সর কোথায়? শর্ট ডিরেকশনে ফার্স্ট নির্ণয় করব। তাহলে স্প্যান, স্প্যান মানে হচ্ছে পজিটিভ মোমেন্ট, স্প্যান মানে মিড স্প্যান বোঝায় এটা। ঠিক আছে, তার মানে স্প্যান মোমেন্ট যেটা বুঝবো সেটা হচ্ছে পজিটিভ মোমেন্ট। তাহলে থিকনেস তো আগেই নির্ণয় করা আছে, সেখান থেকে আমি ইফেক্টিভ ডেপথটা পেতে পারি। থিকনেস হচ্ছে t = 6 ইঞ্চ ছিল, তাহলে ডি কত হবে, এর থেকে জাস্ট 1 ইঞ্চ বাদ দিব। তাহলে শর্ট ডিরেকশনে যে রিইনফোর্সমেন্ট হবে তার জন্য এটা ডেপথ হবে হচ্ছে 5 ইঞ্চ। কিন্তু এটার উপরে লং ডিরেকশনে যে রিইনফোর্সমেন্ট পড়বো, ডিএস বললাম আর ডিএল যদি বলি, তাহলে এটার থেকে আরো একবার ডায়ামিটার বাদ দিতে হবে। তো অ্যারাউন্ড আমরা যদি 12 মিলিমিটার বা 10 মিলিমিটার বাদ দিই, তাহলে মিলিমিটার বার ব্যবহার করি, তাহলে আরো হাফ ইঞ্চ মতো বাদ যাবে। তার মানে 4.5 ইঞ্চ থাকবে আর কি। ঠিক আছে, তো তাহলে দেখো, ফার্স্ট হচ্ছে শর্ট ডিরেকশনের রিইনফোর্সমেন্ট নির্ণয় করতে আমরা m/pvd² এটা নির্ণয় করে নিলাম। তো এটা এটা আসলে কেন করা হয়েছে, ডিজাইনে সহজ করার জন্য। আগের যে ডিজাইন এইট গুলো ছিল, আমরা এখানে m/r বলেছিলাম সম্ভবত। r ইকুয়াল টু ছিল, m ইকুয়াল টু ছিল, সরি, m ইকুয়াল টু ছিল r/bd², এরকম ছিল কিনা মনে করে দেখো। এর সাথে এখন আবার ফি গুণ করতে হবে। তো এই m/pvd² দিয়ে আসলে r এর ভ্যালুটা বের করতে চাচ্ছে। ঠিক আছে, যাতে করে এই r এর রেসপেক্টে তাহলে আমার রিইনফোর্সমেন্ট রেশিও কত আসে টেবিল থেকে বের করে নিয়ে আসতে পারি। তো এখানে রেফার করেছে হচ্ছে ফ্রম গ্রাফ 1 ইন অ্যাপেন্ডিক্স ডি। আমি আবারও বলছি, এই মেথড গুলা কিন্তু অবসোলেট। আমরা আসলে মোমেন্ট নির্ণয় করার পরে জাস্ট আগের ডিজাইন রিইনফোর্সমেন্ট যেভাবে ডিরেক্ট ডিজাইন মেথডে ক্যালকুলেট করেছি ঠিক সেভাবেই করব। কিন্তু এক্সাম্পলটা যেহেতু এখানে দেওয়া আছে সেই জন্য তোমাদের দেখিয়ে যাচ্ছি। এগেইন, আমরা জাস্ট মোমেন্ট শুধু মোমেন্ট কোএফিসিয়েন্টের মাধ্যমে বের করব, শিয়ারও শিয়ার কোএফিসিয়েন্টের মাধ্যমে বের করব, করার পরে রিইনফোর্সমেন্ট যখন ডিজাইন করব তখন কিন্তু আমাদের কারেন্ট যে সিআই কোডের প্র্যাকটিস, এই যে রো মিনিমাম, যেটা আমরা রো ম্যাক্সিমাম রো মিনিমাম যে ভ্যালুগুলো আছে সেগুলো আমাকে স্যাটিসফাই করতে হবে, কারেন্ট কোড অনুযায়ী কিন্তু আমরা করব। ঠিক আছে, তারপরে রিইনফোর্সমেন্টের স্পেসিং নির্ণয় করতে পারি। তো এরা আসলে ওই পুরনো আগের যে টেবিল গুলা ছিল, ডিজাইন টেবিল, সেগুলাই ব্যবহার করেছে। তো সেইখানে এই আর এর ভ্যালুটা, এই যে 270 যদি পেয়ে যাই, তাহলে এই ভ্যালু আর কংক্রিটের স্ট্রেংথ, স্টিলের স্ট্রেংথ প্রোভাইড করলে তুমি রিইনফোর্সমেন্ট রেশিও ওই টেবিল থেকে ডিরেক্টলি পেয়ে যাচ্ছ। দেখো এখানে এটা চলে আসছে। ডিজাইন টেবিল ইউজ করে তুমি ডিরেক্টলি ক্যালকুলেশনও করতে পারো ফর্মুলা বসায়, তাতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো তাহলে এই রিইনফোর্সমেন্ট রেশিওটা আমি পেয়ে গেলাম। তাহলে এটা চেক করতে হবে যে আমার মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও হচ্ছে কম কি বেশি, সেটা এখানে করেনি ওরা।
আগের ডিজাইনেরা কিন্তু করে নাই। অবশ্যই আমাকে চেক করতে হবে যে এটা মিনিমাম যে টেম্পারেচার রিইনফোর্সমেন্ট তার চেয়ে কম আসছে কিনা। আবার তো যদি যদি বেশি আসে তাহলে এটা ইউজ করব, আর যদি কম আসে তাহলে মিনিমাম টেম্পারেচার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব। তো রোটা পেয়ে গেলে আবার এটা ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও হচ্ছে বেশি কিনা সেটাও দেখতে হবে। যদি বেশি হয় তাহলে কি করতে হবে, এটা কিন্তু ওভার ওভার রিইনফোর্স ডিজাইন হয়ে যাবে, সেটা আমি করতে পারবো না। তাহলে আন্ডার রিইনফোর্স ডিজাইন করার জন্য রো এর ভ্যালু ওই যে রো 0.005 যেটা ছিল সেটার চেয়ে বেশি যেন আবার না হয়। রো রো 0.005 এর জন্য যে ভ্যালুটা আসে, স্ট্রেইন ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেন 0.005 এর জন্য যে রিইনফোর্সমেন্ট রেশিও, সেটার চেয়ে আবার এই রেশিও বেশি হতে পারবে না। তার মানে দুইটাই কিন্তু আমাকে চেক করতে হবে, ঠিক আছে? তাহলে রিইনফোর্সমেন্ট রেশিও পেয়ে গেলে তাকে কংক্রিটের এরিয়া দ্বারা গুণ করে দিলাম আমি, তাহলে এরিয়া অফ রিইনফোর্সমেন্ট পেয়ে যাচ্ছি। তো এখানে এখানে দেখো ডি দিয়ে কিন্তু গুণ করতে হবে, কারণ এটা তো রিইনফোর্সমেন্ট রেশিও যা এম এস ডিভাইডেড বাই বিডি এর উপরে ডিপেন্ড করে। এখানে আবার ভুল করে কেউ থিকনেস 6 ইঞ্চ দ্বারা গুণ করে না। 6 ইঞ্চ দ্বারা গুণ করলে সেটা কিন্তু টেম্পারেচার রিইনফোর্সমেন্ট আসবে। আবার ফ্রম টেবিল 4, এখানে গ্রাফ 1 ব্যবহার করেছে অ্যাপেন্ডিক্স বি থেকে, আবার টেবিল ব্যবহার করেছে। তাহলে এই গ্রাফটা হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও নির্ণয়ের জন্য। আমি তোমাদের ডিজাইন টেবিল একটু দেখাচ্ছি। আর এই অ্যাপেন্ডিক্স বি এর টেবিল 4 হচ্ছে রিইনফোর্সমেন্ট স্পেসিং নির্ণয় করার জন্য। তো আমরা এটা না ব্যবহার করে ডিরেক্টলি কিন্তু নাম্বার অফ রিইনফোর্সমেন্ট মানে কত সাইজের বার ব্যবহার করব সেটার থেকে স্পেসিং ক্যালকুলেটও করতে পারি। আমাদের এই স্পেসিং ক্যালকুলেশনের ফর্মুলা কি, এস ইকুয়াল টু এরিয়া অফ বার, যে বার সিলেক্ট করলাম তার একটা এরিয়া টাইমস হচ্ছে 12 ইঞ্চ ডিভাইডেড বাই এরিয়া রিকোয়ার্ড। এই যে এসটি তো আমি অলরেডি এখানে পেয়ে গেছি। তো এগুলা ব্যবহার করে আমি স্পেসিংটা কিন্তু নির্ণয় করতে পারবো। আবার সেটা স্পেসিংটা কম্পেয়ার করব যে এই স্পেসিং এস সেটা ম্যাক্সিমাম স্পেসিং এস ম্যাক্স এর চেয়ে আবার কম কিনা, যেটা হচ্ছে আইদার 2 টাইমস দ্য থিকনেস অফ দ্য স্ল্যাব, বাট এটা আবার 18 ইঞ্চের চেয়ে বেশি হবে না। সো এই কম্প্যারিজন গুলো তোমাকে এই ফর্মুলা মানে গ্রাফ টেবিলের সাহায্য ছাড়া তুমি ক্যালকুলেশনও করতে পারো। তোমরা প্র্যাকটিস করেছো অলরেডি অ্যাসাইনমেন্টে, সো এই ব্যাপারগুলো জানো, ঠিক আছে? আমি তোমাদেরকে এই ডিজাইন টেবিল যদি একটু দেখাতে চাই, এটাতে এখনো আছে ওই কারেন্ট ডিজাইন টেবিল গুলা। জাস্ট আমি একটু দেখাই। এটাতে যেমন বার সাইজ দেখানো আছে। এই যে এটা হচ্ছে কি এরিয়াস অফ গ্রুপস অফ স্ট্যান্ডার্ড বার্স, না এটা লাগবে না, এর পরেরটা লাগবে আসলে। এরিয়াস অফ বার্স ইন স্ল্যাব স্কয়ার ইঞ্চ। তাহলে আমি যদি আমার স্পেসিং দেখো, আমার এরিয়া কত নাম্বার বার ব্যবহার করতেছি আর আমার রিকোয়ারমেন্ট কত, ধরো আমি 3 নাম্বার বার বা 10 মিলি বার সিলেক্ট করলাম, তাহলে আমার রিকোয়ার্ড এরিয়া হচ্ছে 0.38 ফর এক্সাম্পল, তাহলে আমি ম্যাক্সিমাম স্পেসিং কত দিতে পারবো, 3.5 ইঞ্চ। সো এই টেবিল ব্যবহার করেই এটাকে আসলে ওরা ওই যে টেবিল 4 ইন অ্যাপেন্ডিক্স বি বলতেছে, যেটা আপডেটেড হয়ে আসলে এখানে আসছে যে টেবিল A3 রিসেন্ট মানে বইয়ে আর কি 14th এডিশন অ্যাট লিস্ট। আর আর আরেকটা যে পরেরটা দেখো, কম্পিউটার হ্যাং করেছে, সরি, হ্যাঁ। এই যে ফ্লেক্সারাল রেজিস্ট্যান্স ফ্যাক্টর আর ম্যাটেরিয়ালের স্ট্রেংথের উপরে ডিপেন্ড করে আমরা যদি এই যে আর ভ্যালুটা তো ওখান থেকে যে বের করলাম এম ডিভাইডেড বাই ফি বিডি স্কোয়ার করে, সেখানে তাহলে আরটা পেয়ে গেলাম। আর আমার 60 গ্রেডের রিনফোর্সমেন্ট যদি হয় তাহলে কংক্রিটের রিনফোর্সমেন্ট স্ট্রেংথ কত, 3000। তাহলে এখানে করেসপন্ডিং আর এর ভ্যালু পুট করলে আমি বামে সোজা চলে আসলে তাহলে রিনফোর্সমেন্ট রেশিও কত সেটা পেয়ে যাচ্ছি। আবার এখানে সেই রিনফোর্সমেন্ট রেশিওটা ম্যাক্সিমাম যে রিনফোর্সমেন্ট রেশিও তার চেয়ে বেশি কিনা সেটাও আবার ক্যালকুলেশন করে আমাকে কিন্তু দেখতে হচ্ছে। সো এখানে তোমাদের এই টেবিলের সাথেও কম্পেয়ার করে দেখতে পারো, বাট পুরোনো গুলা কিন্তু আমরা কখনোই ব্যবহার করব না। আমি এক্সাম্পল যেহেতু এটা দেখাচ্ছি সেই জন্য তোমাদেরকে ওই রেফারেন্স গুলা থেকে এখনো দেখিয়ে যাচ্ছি। তো এটা গেল হচ্ছে পজিটিভ মোমেন্টের জন্য, মিডল স্টিপে শর্ট ডিরেকশনে পজিটিভ মোমেন্ট ইনফোর্সমেন্ট নির্ণয় করলাম, শর্ট ডিরেকশনের স্প্যান বা পজিটিভ মোমেন্ট। এখন তাহলে শর্ট ডিরেকশনে কন্টিনিউয়াস এজে কত, ডিসকন্টিনিউয়াস এজে কত, সবই তোমাকে দেখতে হবে। তাহলে একইভাবে কন্টিনিউয়াস এজের জন্য আমরা নির্ণয় করে নিয়ে আসবো, স্পেসিং নির্ণয় করলাম, ম্যাক্সিমাম স্পেসিং কত হবে সেটাও নির্ণয় করে নিয়ে আসলাম। ডিসকন্টিনিউয়াস এজে কি করব, একইভাবে মোমেন্ট যা আছে তার করেসপন্ডিং রিইনফোর্সমেন্ট, বাট ম্যাক্সিমাম স্পেসিং এর চেয়ে কম হবে না, টেম্পারেচার রিইনফোর্সমেন্টের চেয়ে কম হবে না, সেরকম রিকোয়ারমেন্ট যা যা আসে সব ফুলফিল করতে হবে। এগুলা পড়লে আসলে তুমি ওই যে ইনফরমেশন পাবা না। এই যে এখানে যেমন দেখো 3T দেখানো আছে, দিস ইজ নট ভ্যালিড নাও, এটা হচ্ছে 2T হতে হবে বা 18 ইঞ্চের চেয়ে ম্যাক্সিমাম হতে পারবে না। অনুরূপ ভাবে আমরা শর্ট ডিরেকশনে যেমন করলাম লং ডিরেকশনেও একইভাবে ক্যালকুলেশন করব, সেম সেম পদ্ধতিতে। তো এই সব কিছুই হলো আমার কিন্তু আসলে লং ডিরেকশনে স্প্যান মোমেন্ট মানে পজিটিভ মোমেন্ট কন্টিনিউয়াস এজে আবার ডিসকন্টিনিউয়াস এজে দেখো সবগুলো ক্যালকুলেশন করেছে।
কিন্তু এই ক্যালকুলেশন গুলো সব শেষ হয়েছে শুধুমাত্র মিডিল স্টিপের জন্য। ঠিক আছে, এই যত ক্যালকুলেশন করলাম এগুলো শুধুমাত্র মিডিল স্টিপের জন্য। তাহলে কলাম স্ট্রিপের মোমেন্টে কি হবে? তোমরা জানো কলাম স্ট্রিপের এন্ডে মোমেন্ট হচ্ছে 1/3 অফ মিডিল স্ট্রিপের পজিটিভ মোমেন্ট, আর আরেকে যে হচ্ছে পজিটিভ মোমেন্টের ফুলটা। তাহলে এর অ্যাভারেজ করলে 2/3 অফ পজিটিভ মোমেন্ট এট মিডিল স্ট্রিপ আসে। তাহলে ওই 2/3 অফ পজিটিভ মোমেন্ট যেটা কলামে আসলো সেটার জন্য আমি রিইনফোর্সমেন্ট ডিজাইন করব। এখানে আসলে সেভাবে বলা আছে, দেখো, দ্য স্টিপ সিলেকশনস অ্যাবাভ রিফার টু দ্য মিডল স্টিপস ইন বোথ ডিরেকশনস। শুধু মিডল স্টিপ অনলি, এই যে মিডল স্টিপের জন্য বোথ ডিরেকশনে শুধুমাত্র মিডল স্টিপেরটা এখানে দেখানো হয়েছে। বাট দেখো তো পড়ে, ফর দ্য কলাম স্টিপস as was pointed out, the moments are assumed to decrease linearly from the full calculated value at the inner edge of the column strip to 1/3 of this value at the edge of the supporting beam or wall। ঠিক আছে, যেটা এক্সপ্লেন করলাম এখানে সেটা স্টেটমেন্ট আকারে বলা হচ্ছে, টু সিম্পলিফাই স্টিল প্লেসমেন্ট এ ইউনিফর্ম স্পেসিং উইল বি ইউজড ইন কলাম স্ট্রিপস। ইউনিফর্ম স্পেসিং উইল বি ইউজড ইন কলাম স্ট্রিপস। সেটা কিভাবে দেখো, দ্য এভারেজ মোমেন্টস ইন দ্য কলাম স্ট্রিপস বিং 2/3 of the corresponding moments in the middle strips, adequate column strip still will be furnished if the spacing of এটা আর আমি বলতেছি না, কিন্তু আমরা এটা কোন মোমেন্ট নিয়ে আসলে স্পেসিং ক্যালকুলেট করব সেটা বললাম, যে 2/3 হবে আলটিমেটলি। 1/3 আর ফুল মোমেন্টের এভারেজ করলে 2/3 আসবে, সেটা নিয়ে আমি এখানে স্পেসিং নির্ণয় করব, রিইনফোর্সমেন্টের সাইজ, মিনিমাম টেম্পারেচার, রিইনফোর্সমেন্ট, ম্যাক্সিমাম স্পেসিং এসব স্যাটিসফাই করেই। ঠিক আছে, আর এখানে যে কাট করব কোথায়, সেখানে এখানে বলা আছে যে ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে L/6 ডিস্টেন্সে হয়। আমি আবারও বলছি এটা কিন্তু এখন আর ভ্যালিড নয়। আমরা ওই যে 2A স্ল্যাব বা বিমে যেভাবে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি সেভাবে কিন্তু আমরা দিব, এখানকার কথাগুলো আমাদের জন্য ভ্যালিড নয়। আর হচ্ছে এখানে এই এই আগের কোডে আসলে আমাদের এটা তো অ্যাপেন্ডিক্সে দেওয়া আছে যে ডেভেলপমেন্ট লেন্থ কতবারের জন্য কতটুকু দিতে হবে, সেটা তো তোমাদের বিমের চ্যাপ্টারে দেখিয়েছি আমি, এই ডেভেলপ বন্ড এনকরেজ ডেভেলপমেন্টের ওখানে দেখিয়েছি। তো সেই অনুযায়ী দিতে পারো, অথবা স্ট্যান্ডার্ড যে কাট অফ বা বার বেন্ড পয়েন্ট আছে সেভাবে বেন্ড করতে পারো। তো বেন্ড বার এখনো ব্যবহার করা হয় না, সাধারণত কাট করা হয়। তাহলে কাট করার জন্য যেটা রিকোয়ারমেন্ট সেটা প্রোভাইড করব। তো আমরা বেন্ডিং এরটা এখন ট্রিট করলাম, কিছু কলাম মিডল স্টিপেরটা ক্যালকুলেশন করে দেখানো আছে, কলাম স্টিপেরটা দেখানো নাই, তাহলে এটাও কিন্তু তোমাকে ক্যালকুলেট করতে হবে। আর শিয়ারের জন্য এখন কি করব, শিয়ারের জন্য টেবিল 4 যেটা সেটা ব্যবহার করব। দেখো, দ্য রিঅ্যাকশনস অফ দ্য স্ল্যাব constitute loads on the edge beam and are calculated from table 4.5, মানে 4 নাম্বার টেবিল যেটা সেটা, which indicates that 70% of the load is transmitted in the short direction and 29% in the long direction। আমরা একটু টেবিলে রেফার করে আসি শর্টলি। টেবিল 4, এটা এটা হচ্ছে টু রেশিও অফ টোটাল লোড ডব্লিউ ইন লং এন্ড শর্ট ডিরেকশন। দেখো তো আমার কেস ছিল হচ্ছে 4, কেস 4, আর রো ছিল হচ্ছে 0.8 ছিল আমার এই রেশিও। তার মানে আমাকে এই দুইটা আসলে ইন্টারসেক্ট করালে যেখানে সে ইন্টারসেক্ট করবে, তার মানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা। তাহলে দেখো শর্ট ডিরেকশনে ডব্লিউ এ এটা যাচ্ছে 71% আর লং ডিরেকশনে যাচ্ছে হচ্ছে 29%। ঠিক আছে, তাহলে আমি যখন পার্সেন্ট অফ লোডটা পেয়ে গেলাম, তাহলে শিয়ার ফোর্স এখন আমি কিভাবে ক্যালকুলেট করতে পারবো? তাহলে টোটাল লোড অন দ্য প্যানেল বিং টু 20 টাইমস 25, এটা হচ্ছে প্যানেলের উইডথ, এটা হচ্ছে প্যানেলের লেন্থ, টোটাল এরিয়া পেয়ে গেলাম, তাকে টোটাল লোড দ্বারা গুণ করলাম, তাহলে টোটাল প্যানেলের উপরে যে আমার লোডটা আছে, টোটাল এরিয়ার উপরে যে লোড সেটা পেয়ে যাচ্ছি। এখন এইটার 71% যাবে হচ্ছে শর্ট ডিরেকশনে, আর 29% যাবে হচ্ছে লং ডিরেকশনে। The load per foot on the long beam is, লং বিমের প্রতি ফুটে তাহলে কত? দেখো 70% যাচ্ছে শর্ট ডিরেকশনে, শর্ট ডিরেকশনে ট্রান্সফার হয়ে তাহলে লং বিমের উপরে আসবে, সেজন্য এখানে লং বিম বলেছে, কিন্তু খেয়াল করো। তাহলে 0.71 টাইমস হচ্ছে এই যে এইটার 71%, তাহলে সেটা করে নিলাম। আর 2 দ্বারা ভাগ করেছি, কারণ দুই পাশে লং বিম আছে, মানে এই পাশেও লং বিম আছে ওই পাশেও লং বিম আছে, সেজন্য 2 দ্বারা ভাগ করেছি। আবার প্রতি ফুটে নেওয়ার জন্য আবার 25, ওই বিমের একটা বিমের লেন্থ দ্বারা ভাগ করে দিলাম 25 দিয়ে। তাহলে প্রতি ফিটে বিমের উপরে কতটুকু লোড আসতেছে, 2400 পাউন্ড পার ফিট। তার মানে ওকে, বিম যখন ডিজাইন করব তখন এটা দিয়ে ডিজাইন করব, কিন্তু শিয়ার ডিজাইন করব কি করে? দেখো, শেয়ারের জন্য স্ল্যাব ডিজাইন করব কিভাবে, এখানে সেটা বলা নাই, কিন্তু বিম যেমন শেয়ারের জন্য ডিজাইন করব, স্ল্যাবও কিন্তু 2 এ শেয়ারের জন্য সেভাবে ডিজাইন করব, সরি 1 ওয়ে বিম স্ল্যাবের জন্য।
সো এটা আসলে বিমের শেয়ার কিভাবে পাবো সেটার জন্য বলা হচ্ছে, ঠিক আছে। তো লং ডিরেকশনের, শর্ট ডিরেকশনে বিমের উপর এতটুকু আসতেছে, কিন্তু এসিআই কোড আবার বলতেছে যে মিনিমাম এই লোডটা হতে হবে WA/3, এর চেয়ে কম নিয়ে ডিজাইন করা যাবে না। দেখো আসছে হচ্ছে 1220 পাউন্ড/ফিট, কিন্তু এসিআই কোড বলতেছে যে শর্ট ডিরেকশনে মিনিমাম WA/3। এটা অনেক পুরোনো মেথড, এখন এটা ভ্যালিড নাই, আমি আর এক্সপ্লেন করতেছি না। বাট এটা যদি মানে আমরা এক্সাম্পল দেখার জন্য যদি দেখি, তাহলে মিনিমাম এখানে যে 1220 পাউন্ড/ফিট আসছে সেটাকে 2250 ফিট পার পাউন্ড/ফিট নিতে হবে মিনিমাম, নিয়ে এই বিমটা আসলে ডিজাইন করতে হবে, ঠিক আছে। আহ এই হচ্ছে তোমার ডিজাইন। আমরা এখানে শেষ করব। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেনে যাব। দুইজনে মেসেজে, চট বক্সে মেসেজ দিয়েছো। প্রেয়ার টাইম আমরা শেষ করে দিচ্ছি। কারো কোনো স্যার কোশ্চেন আছে? হ্যাঁ, আচ্ছা, যারা নামাজে যাওয়া চলে যাও, লিভ করে চলে যাও, বলো। স্যার হ্যাঁ, স্যার এখানে যা দেখলাম, বলো বলো, দ্রুত বলো। স্যার এই এক্সাম্পলটা যে দেখলাম আমাদের 60-70% সেই পুরোনো কোড, আমাদের এটা আমরা প্র্যাকটিস করতে পারবো না। তো হুম। স্যার এই এক্সাম্পলটা যদি, স্যার এই এক্সাম্পলটা যদি আমাদেরকে ওই কারেন্ট যে কোড আছে, মানে এখান থেকে কতটুকু ব্যবহার করতে একটু সলভ করে দিতেন তাহলে বেটার হতো সবার জন্য। কারণ আমাদের স্যার ম্যাক্সিমাম 50% বেশি